সম্মানিত কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 942তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের জেলে মোহাম্মদ সাদ্দাম হোসেনের জীবনের তাজ্জব হয়ে যাওয়ার মতো, চমকে ওঠার মতো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে কোটি টাকা কাবিন দিয়ে পাগলিকে বিয়ে করে এক প্রবাসী। পৃথিবীতে এত মেয়ে থাকতে, এত সুন্দরী সুন্দরী মেয়েরা থাকতে কেন কোটি টাকা কাবিন দিয়ে এক পাগলিকে বিয়ে করতে হবে? বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো যে আজকে একটু নড়ে চড়ে বসেন, কারণ এমন এক গল্প আপনি শুনতে যাচ্ছেন। আমি নিশ্চিত করে বলতে পারি যে এই গল্পটা প্রতিটা মানুষের হৃদয় স্পর্শ করবে। যারা প্রতিনিয়ত আমার গল্প শোনেন তাদেরকে অনুরোধ করবো আজকের এই গল্পটা মিস করবেন না। গল্পটা আপনার মনের মনিকোটায় এক অন্যরকম সুখের জন্ম দেবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে সিলেটের ভাই সাদ্দাম হোসেনকে, প্রবাসী সাদ্দামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমার বাড়ি আমার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর জেলা সিলেটে। বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় একটা বোন সহ আমার দাদি, রয়েছে আমার কাকা এবং রয়েছে আমার পুপিও। পুপির বিয়ে হয়ে যায়, কিন্তু কাকা আমাদের থেকে আলাদা থাকে। আমাদের পরিবারের সদস্য সংখ্যা শুধু আমি, বাবা, মা আর আমার বোন রয়েছে আমার দাদি। 15 দিন আমাদের সাথে থাকে এবং 15 দিন আমার ওই কাকার সাথে থাকে। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে, কোন এক পাহাড়ের উপরে, এক নিম্নবিত্ত পরিবার। পাহাড়ের উপর হলেও আমরা কিন্তু পাহাড়ি না, আমরা বাঙালি সম্ভ্রান্ত মুসলিম পরিবার। যাই হোক, ওই পাহাড়ের উপরে ছোটোবেলা থেকে আমাদের বসবাস। আমি একটু একটু করে যখন বড় হই তখন আমি দেখি যে আমার বাবা মানুষের বাগানে কাজ করে। আমাদের পাহাড়ের আশেপাশে অনেক বেশি আম, আনারস সহ বিভিন্ন ধরনের ফলের চাষ করা হয়। আমার বাবা ওই ফলের বাগানে, মানুষের ফলের বাগানে কাজ করে, এমন করেই জীবিকা অর্জন করে। এভাবেই আমাদের পরিবারটাকে সামনের দিকে আমার বাবা খুব কষ্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আমার পড়াশোনার তেমন কোনো সুযোগ সুবিধা হয়নি। আমাদের এলাকাতে স্কুল বলতে তেমন কিছুই ছিল না। হাতে গোনা যে দু একটা স্কুল ছিল তা আমাদের এলাকা থেকে অনেক দূরে। স্কুলে যেতে যেতে স্কুলের ছুটির সময় হয়ে যাবে, তাই আমি স্কুলে ভর্তি হই নাই। ছোটোবেলা থেকে আমার মায়ের হাতেই আমার লেখাপড়া। আম্মা যতটুকু পারে, আমার যতটুকু শিক্ষা আছে, যদিও আমার মায়ের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, আমার নানার কাছ থেকে যতটুকু শিক্ষা পেয়েছে আমার মা আমাকে সেই শিক্ষা দিয়েই শিক্ষিত করে তোলে। আমার বড় বোনটা মোটামুটি একটু দিনী মানুষ। আমার বড় বোন খুব ভালো কোরআন পড়তে পারতো, আর সেটাও কোনো হুজুরের কাছে গিয়ে কিন্তু শিখে নেয়। আমাদের পার্শ্ববর্তী এলাকায় এক দাদি থাকতো, তিনি খুব ভালো কোরআন পড়তে পারতো। আমার বোন ওই দাদির কাছে গিয়ে আস্তে আস্তে কোরআনটা একটু আয়ত্তে নেয়, যার জন্য আমার বড় বোন খুব ভালো কোরআন পড়তে পারে। শুধু ভালো কোরআন পড়ার কারণে আমার বড় বোনের বিয়ে হয় আমাদের পার্শ্ববর্তী এলাকার কোনো এক মসজিদের ইমাম সাহেবের সাথে। আমার বরাবর বিয়ে হয়ে যাওয়ার পরে আমার মা, বাবা, আমি, দাদি মিলে খুব ভালো করেই দিনগুলো কাটাচ্ছিলাম। আস্তে আস্তে করে বড় হচ্ছি। অন্য ডিস্ট্রিক্টগুলো, অন্য এলাকাগুলোতে একটা গ্রামে অনেকগুলো ছেলে থাকে, সমবয়সী অনেক ছেলেরা একসাথে চলাফেরা করে, কিন্তু আমার জীবনটা ছিল সম্পূর্ণ ভিন্ন একটা জীবন। আমি যেখানে বসবাস করতাম আমার আশেপাশে আমার তেমন কোনো বন্ধুবান্ধব ছিল না। আমি একাই আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আম্মুর সাথে খেলি, দাদির সাথে খেলি, বাবার সাথে মাঝে মাঝে মাঠে ঘাটে যাই। এভাবে আমার সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 15 থেকে 16 বৎসরের কাছাকাছি। সেই সময়টাতে আমি বাবার সাথেও খুব বেশি একটা কাজে যাইতাম না এবং বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম। আর আমার বাবা আমাকে অনেক বেশি আদর করতো, যার জন্য আমাকে কোথাও কাজে নিত না। আমি দেখতে শুনতো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিলাম। আমার বাবা বলতো মাঠে কাজ করতে গেলে নাকি কালো হয়ে যাব, এই জন্য আমার বাবা আমাকে মাঠে কাজ করতে নিত না। আমার দাদি আমার বাবাকে বলতো, এটা তো তোর মেয়ে না, এটা তোর ছেলে, সে যদি কাজ না করে তাহলে চলবে কেমন করে। আমার বাবা আমাকে খুব মেয়ে মানুষের মতোই চালাতো, আমাকে খুব যত্ন আত্মি করতো, ভালোবাসতো। যাই হোক, বাবা যেহেতু আমাকে কাজে নিচ্ছে না, এভাবে আমি আস্তে আস্তে করে অন্য ছেলে মেয়েদের সাথে মিশে উঠি। মানে আমাদের আশেপাশে কোনো ছেলে ছিল না। আমার এলাকা থেকে মোটামুটি দূরে আমার একটা বন্ধুর সাথে পরিচয় হয়, যে কিনা আমার থেকে বয়সে প্রায় 3 বৎসরে বড়, যার নাম হচ্ছে রাকিব।
আমার বন্ধুটা মোটামুটি অনেকটাই ভালো ছিল। ও আমার দুঃখ কষ্ট অনেক বুঝতো, আমিও বুঝতাম। আমাদের পারস্পরিক একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। এরকম করে আস্তে আস্তে সময়গুলো কাটতে কাটতে একদিন রাকিব হঠাৎ করে আমারে বলল, এক জায়গায় যাব, তুই কি যাবি? আমি তখন বললাম, কোথায়? আমাকে বল, আমি তোর নিয়ে যাব, কিন্তু কাউরে বলতে পারবি না। আমরা যদিও আমাদের বয়স হয়েছে 16-17 বছর, মানে কিন্তু ছোট না, অনেক বড়, কিন্তু ওই বয়স হওয়ার পরেও আমাদের স্বভাব ছিল একেবারে বাচ্চা স্বভাবই। আমরা একেবারে বাচ্চাদের মতোই স্বভাব টভাব ছিল। যাই হোক, একটা পর্যায়ে রাকিব আমাকে বলল, আমি তোকে নিয়ে যাব, কিন্তু তুই কাউরে বলতে পারবি না। আমি বললাম, ঠিক আছে, কাউরে বলবো না, আমার নিয়ে চল। পরে আমারে নিয়ে গেল অনেক দূরে। অনেক দূরে নিয়ে যাওয়ার পরে আমারে বললো একটা গাছে উঠবে। আমি কিন্তু খুব ভালো গাছ বাইতে পারতাম। ও আবার একটু মোটা ছিল, একটু মোটা কাটা ছিল, যার জন্য ও গাছে উঠতে পারতো না। আমাকে বলে, এই গাছের মধ্যে উঠ। আমি বললাম, কেন, গাছে উঠবো কেন? আমার বলে, তোরে যা বলছি তাই কর, গাছের মধ্যে উঠ। এটা কিন্তু আমাদের এলাকা থেকে মোটামুটি প্রায় বেশ খানিক দূরে, অনেকটা দূরেই, এবং এটাও একটা পাহাড়ের উপরে। আর ওই জায়গাটা মোটামুটি অনেক মানে নিরিবিল একটা জায়গা। ওইখানে শুধু একটাই বাগান আছে। ওই বাগানের মালিক যিনি, তিনি বাগান করে না, এটা একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এবং ওই টিলায়, ওই পাহাড়ে মানুষও খুব বেশি একটা যাতায়াত করে না। তো এরকম একটা নির্জন পাহাড়ের মধ্যে ও যখন আমাকে বলল যে গাছে ওঠার জন্য, আমি তখন উঠতেছি না। আমি বললাম যে উঠবো না। আমাকে বলে, দেখ, যদি উঠিস তাহলে তোর 100 টাকা দিব। তাই আমি বললাম, ঠিক আছে, 100 টাকা দিবি তো দিব। তা আমি, দুঃখজনক বিষয় হচ্ছে, আমি ওর কথা শুনে আমি তখন ওই গাছের মধ্যে উঠি। উঠে একটা গর্তের মধ্যে, মানে গাছের মধ্যে একটা গর্ত ছিল, বলে গর্তের মধ্যে হাত দেয়। তা আমি গর্তে হাত ধর পরে দেখতেছি অনেকগুলো কিসে জানি ভিতর থেকে মানে কিচিমিচি করে ডাকতেছে। পরে দেখলাম যে এগুলো মানে বাইর করার পর দেখলাম যেগুলো ময়নার বাচ্চা, মানে যে ময়না পাখি হয় না, ময়নার ছানা। ময়না ছানা পেয়ে আমি খুব খুশি হলাম। এগুলো নিয়ে আমি নিচে নেমে আসলাম। নিচে নেমে আসার পরে ও আমারে বলতেছে, কিরে, এবার দেখছিস তোর আমি কেন উঠেছি? আমি বলে, দিয়ে আমার 100 টাকা দে। ও আমার 100 টাকা দিলেও পরে এই ময়নার বাচ্চা ছিল 2টা, মানে 3টা বাচ্চা ছিল, একটা ওইখান থেকে নামাতেই মারা গেছে। আর 2টা বাচ্চা ছিল। 2টা বাচ্চা নিয়ে আমরা তখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। তো খুব গোপনে, খুব চুরি করে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ওর বাড়িতে নিয়ে গেল। তা আমি মাঝে মাঝে, ওর বাসা আমাদের এলাকা থেকে, আমার জায়গা থেকে, মানে আমাদের বাসা থেকে মোটামুটি দূরেই আছে। তারপর আমি মাঝে মাঝে পায়ে হেঁটে ওর বাড়িতে যাইতাম। যাওয়ার উদ্দেশ্য ছিল একটাই, যে আমি পাখিগুলোকে দেখব। তা পাখিগুলোকে দেখার জন্য মাঝে মাঝে ওর বাড়িতে যাইতাম। গেলে পরে পাখিগুলোকে দেখতাম। ও ছোটোবেলায় খুব যত্নাত্নি করে, অনেক আদর করে খাইয়ে পাখিগুলোকে আস্তে আস্তে করে বড় করে। মাসখানেকের ভিতরে পাখিগুলো মোটামুটি একটু বড় হয়ে যায়। মোটামুটি একটু বড় হওয়ার পরেই আমাদের এই সিলেট এলাকাতে মানে অনেক পর্যটকরা ঘুরতে আসে, বিশেষ করে আমাদের ওই এরিয়াতে। ঘুরতে আসলে পরে ও একদিন, ও আর আমি বসে আছি, হঠাৎ করে একটা পর্যটকের গাড়ি আসার পরে ও তখন বলল, ময়না পাখি আছে, নেবেন নাকি? ওনারা বলে যে ভালো। বলে, হ্যাঁ ভালো, ছোট বাচ্চা। বলে, দেখি কেমন, দেখাও তো। পরেও 2টা বাচ্চা নিয়ে আসলো। 2টা বাচ্চা আনার পরে দেখাইলো। একটা মহিলা দেখে পাগল হয়ে গেল, বলতেছে, বাচ্চাগুলো আমি নিয়ে যাবো, আমাকে দাও। পরে ও একটার দাম 1500 ছিল, 2টার দাম 3000 টাকা। তা 2টাও 3000 টাকা বিক্রি করে ফেললো আমার সামনে। 2টা ময়নার বাচ্চা যখন 3000 টাকা বিক্রি করলো, আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। আমার বাবা পুরো 1 মাস মাঠে ঘাটায় কাজ করেও 3000 টাকা ইনকাম করতে পারে না। 3000 টাকা ইনকাম করা সম্ভব হয় না। অথচ ও একজোড়া ময়না বাচ্চা আমি পাইরা দিলাম, এগুলোকে ও একটু লালিপেলে বড় করি, এগুলোকে ও 3000 টাকা বিক্রি করে দিল। আমার ভিতরে ভাই তখন মানে একটু লালসা ঢুকে গেল যে, আরে, ও তো তাইলে অনেক ভালো একটা ইনকাম শুরু করছে। তাহলে এখন থেকে আমি ময়না পাখির ছানা খুঁজতে থাকবো, মানে ময়নার বাচ্চা খুঁজতে থাকবো এবং ময়না পাখির বাচ্চা বিক্রি করবো, কারণ এটা তো অনেক লাভবান আমি দেখলাম। এবার আমি আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন লোকদের সাথে কথা বলতেছি, কোথায় ময়না পাখির বাচ্চা পাওয়া যায়, বা ময়না পাখি দেখলেই তখন দৌড়াতে থাকি। এখনকার আসলে ময়না পাখি খুব বেশি একটা দেখা যায় না, কিন্তু সেই সময়টাতে মোটামুটি ময়নার ছানা দেখা যেত। ময়না পাখি উঠতে দেখা যেত, ঝাঁক বেঁধে ময়নার পাখি উড়ে বেড়াতো। ঝাঁক বেঁধে ময়না পাখি উঠতে অনেক সুন্দর লাগতো। পরে আমি বিশেষ করে পাহাড়ের এখানে সেখানে নজর রাখি, ময়না পাখি দেখলে এগুলো উড়ে কোথায় গিয়ে বসে, কোন জায়গায় বসে, এবং তাদের বাচ্চা আমি কালেকশন করি। এইভাবে আমি মোটামুটি প্রায় 6 মাসের মতো এইভাবে ময়নার বাচ্চা কালেকশন করতে থাকি, এবং দেখলাম যে এটাতে আমার খুব ভালো ইনকাম হচ্ছে। মাঝে মাঝে বড় ময়নাও ধরতে পারি, গর্তে গিয়ে রাতের বেলায় বড় ময়না ধরি এবং ময়নার বাচ্চা আনি, এগুলোকে লালন পালন করি। তারপরে বিভিন্ন পর্যটকরা আসলে ওদের সামনে খাঁচায় করে নিয়ে যাই, নিয়ে গেলে বিক্রি করি। দেখলাম যে মোটামুটি ভালো টাকায় আমার ইনকাম হচ্ছে। চিন্তা করলাম, শুধু ময়নার পাখির পিছনে শ্রম না দিয়ে আমি অন্য অন্য পাখির পিছনেও শ্রম দিব, কারণ আমাদের এখানে টিয়া সহ বিভিন্ন জাতীয় পাখি পাওয়া যেত। তো আমি দেখুন টিয়া পাখিকেও টার্গেট করলাম। এরপরে বিভিন্ন ধরনের জাতীয় যে পাখিগুলো, বন্য পাখিগুলোকে আমি তখন ধরে ধরে আস্তে আস্তে করে বিক্রি করতে শুরু করলাম। বিভিন্ন জায়গায় বন্য পাখি ধরতাম
এবং ধরে এটাকে বিক্রি করতাম, ধরতাম, বিক্রি করতাম, ধরতাম, বিক্রি করতাম। এরকম করতে করতে দুদুভাই বলে একটা লোক ছিল আমাদের এলাকায়, দুদুভাই ওরা আমরা বলি। ওই দুদুভাই আমার একদিন বলতেছিল যে আমার কাছে একটা জায়গায় সন্ধান আছে, ওইখানে গেলে প্রচুর ময়না আর টিয়া পাওয়া যাবে। আমি তখন বললাম, কি বলেন, প্রচুর ময়না টিয়া পাওয়া যাবে, জায়গাটা কোথায়? মানে আমি যে এলাকাতে পাখি ধরতাম এটা কিন্তু সবাই জানতো, পাখি পালক হিসাবে আমি এলাকায় অনেক পরিচিত। মানে সবাই জানতো, যেখানে পাখি দেখতো, ময়না পাখি দেখতো, টিয়া পাখি দেখতো, আমাকে ডাকতো, আমাকে বলতো যে ওখানে ময়না দেখছি, টিয়া দেখছি, তুই ধরবি কিনা। তো বিভিন্ন জায়গায় পাখির সন্ধান সবাই আমাকে দিত। এমন করে ওই দুদুভাই আমারে বললো যে অমুক পাহাড়ে আমি পাখি দেখে আসছি, টিয়া পাখি, তুই ওখানে যেতে পারবি। ওইটা আমাদের পাহাড় থেকে অনেক দূরে, অনেক দূরে বলতে আমার যদি পায়ে হেঁটে যাই তাহলে ধরেন আপনার 1 ঘন্টার মতো সময় লাগবে, এতটা ভিতরে, মানে এত ভিতরে। আর ময়না পাখি, টিয়া পাখিগুলো এরকম গহীন জায়গায় কিন্তু বসবাস করে, বিশেষ করে ময়না পাখি। মানুষের বসতি যেখানে অনেক বেশি, ময়নারা কিন্তু সেখানে থাকে না। মানে একদম নির্জন বসতিতে, উঁচু পাহাড়ে, ওখানে ময়নারা বসবাস করে। তো উনি আমাকে যে জায়গায় লোকেশন দিল, ওই জায়গাটাতে আসলে ময়না পাখি পাওয়া যাবে, আমার কাছে যেটা ধারণা হলো আর কি। ধারণা হওয়ার পরে আমি তখন ওখানে ময়না ধরার জন্য চলে গেলাম একদিন সকালবেলা। এবং সেখানে আমি সব কিছু মিলিয়ে 3টা টিয়া পাই এবং 2টা ময়না পাখি পাই, সাথে কয়েকটা বাচ্চাও পাই। তো আমার কাছে তখন মনে হলো যে এই জায়গাটা খুব টার্গেট মুখর একটা জায়গা, এবং এই পাহাড়ের আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই, একদম হাতে গোনা কম, অল্প কয়েকটা বাড়িঘর, এবং বেশিরভাগই ফাঁকা, মানে খালি। তো এই জন্য আমি তখন ওখানে এভাবে টিয়া পাখি ধরি, ময়না পাখি ধরি। আমার ওই পাহাড়টাই খুব টার্গেট হয়ে পড়ে, এবং এই পাহাড়টা অনেক উঁচা একটা পাহাড় ছিল, আশেপাশে তেমন কোনো পাহাড় ছিল না, এবং এইটা মোটামুটি নাম করা একটা জায়গা ছিল। একটা পর্যায়ে এখানে মানে যাতায়াত করতাম, আসা যাওয়ার মাঝে মাঝে একদিন শুক্রবারে, মানে আপনার জুমার নামাজের সময় হয়ে গেছে। তো জুমার নামাজের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিছে, আমি পাখি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে চিন্তা করলাম কোথায় কোথায় আমি নামাজ পড়তে যাব, অ্যান্ড মানে কোথায় কী হয়েছে, আমি তো আর নামাজ পড়তে পারবো না। আমি কিন্তু ওই সময় আবার একটু একটু নামাজ পড়তাম, পুরোপুরি না হলেও নামাজ পড়তাম। তো জুমার নামাজ যেহেতু, মনের মধ্যে একটা কষ্ট জাগলো যে জুমার নামাজটা পড়তে পারবো না। তো সেখান থেকে মোটামুটি অনেক দূরে একটা মসজিদের শব্দ শোনা আছে, মানে খুব ক্লিয়ার না, একটু একটু। তো ওই সময় মানে ওই মাইকের মাধ্যমে নামাজ পড়তো আর কি, মানে হুজুরের পকেটে মাইক ছিল, ওইটাতে নামাজ পড়ানো শোনা যেত। আমার মাথায় হঠাৎ করে আইডিয়াটা আসলো যে একটা কাজ করি, আমি এখানে দাঁড়াইয়া ওইখান থেকে যে আমি মানে দোয়া শব্দগুলো শুনবো, রুকুতে সেজদাতে যাব, ওইখান থেকে শুই না আমি তখন নামাজটা পড়বো। এটা হঠাৎ করে মনে হলো। হওয়ার পরে আমি মাটি দিয়ে তৈয়মম করলাম, মানে মাটি দিয়ে উজু করা যায়, তো হয়তো তৈয়মম করলাম, করার পরে আমি তখন উজু করে ওই নামাজের জন্য দাঁড়ায় গেলাম। আমি নামাজটা পড়লাম, নামাজটা পড়ার পরে আমার কেমন জানি মনটা অনেকটা ভালো হয়ে গেল, মানে মনটা অনেকটা ভালো হয়ে গেল। এবং ভালো হওয়ার পরে আমি তখন আবারও পাখির সন্ধানে বেরোলাম, আবারও পাখি খুঁজতে গেলাম। হঠাৎ করে নিচের দিকে একটা বাগান ছিল, কাঁঠালের বাগান। তবে ওই বাগানটাতে কাঁঠাল ধরে আছে অনেক, কোনো মানুষ নেই, তেমন কোনো মানুষ দেখতে পাচ্ছি না। হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে কেউ একজন বাগানের মধ্যে হাঁটতেছে, একটা সাদা ফ্রক পরে, মানে এরকম। পরে আমি চিন্তা করলাম যেহেতু বাড়িঘর কম কম আছে, সম্ভবত কোনো বাড়ি থেকে কোনো মেয়ে আসছে কাঁঠাল নেওয়ার জন্য। তো মেয়েটা কী করতেছে, একটা কাঁঠাল ধরতে ট্রাই করতেছে, অনেক উঁচা, এটা ধরতে পারতেছে না। আমি তখন দেখলাম, দেখে কাছে গেলাম, কাছে যাওয়ার পরে যখন হঠাৎ করে মেয়েটার দিকে তাকাইলাম, আমি তখন একদম তাজ্জব হয়ে গেলাম। মানে তাজ্জব বলতে, আমার জীবনে তো আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি আর দেখি নাই। এতটাই সুন্দর ছিল, মানে ও যে এতই সুন্দর ছিল, আমি এক দৃষ্টিতে দেখে আমার চোখ ফিরাইতে পারতেছি না। মানে এত সুন্দর, গালগুলো একদম ফুলা ফুলা, এত মায়াবী চেহারা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীতে যেই কোনো ছেলে একবার যদি এই মেয়ের দিকে তাকায়, মানে চোখ ফিরাতে পারবে না, অন্তত 30 সেকেন্ড হলো মেয়ের মুখের দিকে তাকায় থাকবে, এত সুন্দর। আমি তখন বললাম যে কী নাম আপনার, এমনি ডিরেক্টলি বলে আমার নাম জান্নাত। আমি বললাম বাড়ি কই আপনার, বলে ওই দিকে। তো আমি বললাম ও আচ্ছা, কাঁঠাল পাড়তে আসছেন, বলে হ্যাঁ, কাঁঠালটা একটু বাইরে দিবেন। আমি যে ঠিক আছে। পরে কাঁঠালটা বাইরে দিলাম, দেওয়ার পরে কাঁঠালটাও হাতে নিল। আমি তখন বললাম যে শোনেন, কাঁঠালটা নিয়ে কিন্তু সে চলে যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে। আমি তখন বললাম যে শোনেন, একটা কথা বলি, আমি তো এখানে মাঝে মাঝে আসি, আপনারা তো কোনো দিন দেখি নাই, আজকে হঠাৎ করে দেখলাম। বলে আমি এখানে বেড়াইতে আসছি, তো মাঝে মাঝে আসলে আপনার সাথে দেখা হবে। তাই আমি বলি কতদিন থাকবেন, বলে অনেক দিন থাকবো। বাড়ি কোথায়, ওই দিকে দেখাই দিল, কিন্তু ওই দিক কোথায় ওইটা তো আর আমি জানি না। আমি আর মেয়েটার পিছু নিলাম না, কারণ পিছু নিলে যদি খারাপ মনে করে, এই জন্য পিছু নিলাম। মেয়েটা চলে গেল, এবং পরের দিন আমি একইভাবে ওই পাহাড়ের মধ্যে আবারও ঘোরার জন্য আসলাম। এবং যখন ঘুরতে আসলাম, আমার হঠাৎ করে মেয়েটার সাথে আবারও দেখা হয়ে গেল, সেম একই জায়গায়, মানে সেম এরিয়াতেই দেখা হলো। পরে ওই দিনও মেয়েটা সেম প্রায় একই ড্রেস পরে ওইখানে বসে আছে। তো একটু এলোমেলো চুল, মাথার চুলগুলো এলোমেলো, দেখার পরে আমার ভিতরে কেমন যেন একটু অন্যরকম শান্তি জেগে আসলো। কিন্তু এটা খারাপ কোনো কিছু না যে তাকে ধরবো, দর্শন করব, খারাপ কিছু করব, এরকম কিন্তু না।
এমনি মনে হলো যে মেয়েটা এরকম আনমনা হয়ে বসে আছে, আমি একটু যাই। পরে আমি পিছন থেকে গেলাম, গিয়ে সালাম দিলাম। তো বললো ওয়ালাইকুম আসসালাম, খুব সুন্দর করে সালামের উত্তর দিল। আমি বললাম যে জান্নাত না আপনি? বলে হ্যাঁ। তাই আমি বললাম কী ব্যাপার, আজকে আবার আসছেন? বলে আমরা যেখানে থাকি সেখানে তো পাহাড় নাই, তো এই জন্য এইখানে তো পাহাড় আছে, এই জন্য একটু বেড়াতে আসছিলাম। তাই আমি বলি আপনাদের বাড়ি কোথায়? বলে ঢাকাতে। আমি বললাম ঢাকাতে? এই এলাকার কোনো মানুষের তো ঢাকাতে কোনো আত্মীয় নাই, মানে ঢাকায় কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু আপনার বাড়ি ঢাকাতে? বলে হ্যাঁ আমার বাড়ি ঢাকাতে, আমি ঢাকা থেকে এখানে বেড়াইতে আসছি। তো এরকম করে আমার সাথে মেয়েটা কথা বলে, আমিও তার সাথে কথা বলি, মোটামুটি ভালোই লাগে, অনেক ভালো লাগে। সেই সময় কিন্তু আপনার মোবাইল ফোন এতটা অ্যাভেলেবেল না, মানে সবার হাতে হাতে মোবাইল ফোন না, আমার কাছে মোবাইল ফোন নাই, মেয়েটার কাছেও নাই। এরকম করে অনেকক্ষণ আমি মেয়েটার সাথে কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে একটা পর্যায়ে মেয়েটা তখন উঠে চলে যাবে। আমি তখন বললাম আপনি কিন্তু বললেন না, মানে বললেন না আপনি কার বাড়িতে আসছেন। তো মেয়েটা আমাকে বলে আমি যদি বলি আপনি কি চিনবেন? আমি বলি না আসলে আমি চিনবো না, কারণ আমার বাড়িও এখানে না, আমার বাড়িও অনেক দূরে, আমি প্রায় 1 ঘন্টার মতো পায়ে হেঁটে এখানে পাখি নেওয়ার জন্য আসি। তো বলে আচ্ছা ঠিক আছে, কালকে আসবেন? আমি বললাম যে আসবো। বলে আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে। এই বলে মেয়েটা আস্তে আস্তে পাহাড় থেকে আবারও নেমে চলে যাচ্ছে। আমি অনেকক্ষণ পাহাড়ে ঘোরাফেরা করার পরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। এরকম করতে করতে একটা সময় শুধু পাখির উদ্দেশ্যে না, আমি এই মেয়েটার সাথে দেখা করার জন্য ওখানে যাচ্ছি, এবং মেয়েটা যতক্ষণ আমার সাথে থাকে ভাই, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, আমি বুঝতে পারি না। মানে আমার যে ঘন্টা পেরিয়ে যাচ্ছে, অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, এটা নিজের মাথায় আসেই না যে এতটা সময় চলে যাচ্ছে, এতটা সময় মেয়েটার সাথে বসে বসে কথা বলতেছি, এগুলো বুঝতেই পারি না। এমন করে কথা বলতে বলতে দীর্ঘ একটা সপ্তাহ, মানে 7টা দিনে তার সাথে আমার দেখা হয়েছে। এবং সে আমাকে মাঝে মাঝে বলতো যে আপনি পাখি ধরেন, পাখি ধরা তো ভালো না, পাখিরা আকাশে উড়ে, আপনি ধরেন বিক্রি করেন, এটা তো ঠিক না। আমি বললাম যে দেখেন এছাড়া তো আমার অন্য কোনো ইনকাম নাই, তো অন্য কোনো ইনকাম না থাকার কারণে আমি জাস্ট পাখিটাই ধরি, মানে পাখিটাই ধরবো। এরকম করে মেয়েটার সাথে আস্তে আস্তে করে আমার একটা গভীর সম্পর্কে আমি লিপ্ত হয়ে যাই, মানে মোটামুটি খুব ভালো একটা সম্পর্কে চলে যাই। তো আমি মেয়েটাকে ভালোবাসি বলি নাই, ও আমাকে ভালোবাসি বলে নাই, কিন্তু ও আমার বয়সের থেকেও একটু ছোট হবে, কিন্তু দুজনের মাঝে বর্নিংটা অনেক ভালো। মানে ও যে আমাকে বুঝে, আমিও তাকে অনেকটা বুঝি, দুজনের মাঝে অনেক ভালো মধুর সম্পর্ক। আমরা পাহাড়ের ওই ঢালুর মধ্যে বসে থাকি, হিমেল বাতাস এসে, পাহাড়ের বাতাসটাই যেন অন্যরকম শান্তি। ওই শান্তির বাতাসে ও আর আমি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই। তো এরকম করতে করতে একদিন আমি হুট করে ওকে বললাম যে জান্নাত, আপনার পরিবারে কে কে আছে? এটা বলার পরে আমাকে বললো আমার পরিবারে কে আছে আমি কখনোই বলবো না। তা আমি বললাম ওমা এটা কী ধরনের কথা? বলে বলবো না, বললে আপনি ভয় পাবেন, আমরা অনেকগুলো ভাই বোন। আমি বললাম এটা কী ধরনের কথা, অনেকগুলো ভাই বোন মানে? বলে হ্যাঁ, এত ভাই বোন যে গণা যাবে না, এরকম করে হাসতেছে। এবং এই যে মেয়েটা কথা বলে, আমি যে কথা বলি, আমার কথার মধ্যে কিন্তু তখন সিলেটি একটা ভাব ছিল, মানে কথার মধ্যে সিলেটি একটা ভাব ছিল। কিন্তু এই মেয়ে কথা বলতো একেবারে শুদ্ধ বাংলায়, স্মুথ বাংলায়, শুদ্ধ ভাষায় কথা বলতো। এতটাই সুন্দরভাবে মেয়েটার কণ্ঠ ছিল, এত সুন্দর করে কথা বলতো। তারপরে আমি তখন বললাম যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে আমারই বিয়ে করবা? ও বলে না, আমি কোনো মানুষকে বিয়ে করব না, এমন করেই বলে। আমি তখন বললাম কেন, মানে তুমি কি মানুষ না? ও বলে হ্যাঁ আমিও মানুষ, তবে তোমার মতো মানুষকে বিয়ে করব না। আমি তখন বললাম কেন, তুমি কীরকম মানুষকে বিয়ে করবা? ও বলে যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, মুখ ভর্তি দাড়ি রাখবে, পাঞ্জাবি পরবে, এই সমস্ত মানুষকে আমি বিয়ে করব। আমি তখন বললাম ঠিক আছে, তুমি যদি বলো আমি মুখ ভর্তি দাড়ি রাখবো, পাঞ্জাবি পরবো, দিনের পথে চলবো, সব করবো, তাহলে আমার বিয়ে করবা? ও তখন হাইসা বলে হ্যাঁ করবো। আমি তাহলে তোমার বাসার ঠিকানা দাও, আমি আমার আব্বা আম্মারে পাঠাই, তোমার পরিবারে যে বিয়ের প্রস্তাব দেখ। ও আমাকে বলে এত সহজে আর একটু সময় লাগবে, তুমি যে বললে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, দিনের পথে চলবা, তুমি যদি সত্যি এগুলো করো তাহলে আমি তোমাকে বিয়ে করব। এরকম করে তার সাথে আমার সেদিন অনেক কথাবার্তা হলো, অন্য দিনও কথাবার্তা হলো, বাট ওই দিন অনেক কথাবার্তা হলো। এটা সম্ভবত আমাদের প্রায় সপ্তম, মানে আপনার 11 দিনের মতো, মানে 11 দিনের মতো তার সাথে আমার এইভাবে কথাবার্তা হচ্ছে। এরই মাঝে একদিন গ্যাপ ছিল শুধু, তা আমি গিয়েছি, ও আসে নাই। আমি সেদিন ভয় পাইছিলাম যে না জানি আর না আসে, এরপরের দিন ঠিকই আসছে, তো কি একটা সমস্যার কারণে ও আসতে পারে নাই। তো 11 দিন পর্যন্ত তার সাথে আমার এখানে এভাবে পাহাড়ের উপরে অনেক কথোপকথন হয়, এক এক দিনও এক এক ড্রেস পরে আসতো। এবং বড় বিষয় হচ্ছে কি, ওর ড্রেসগুলো এত সুন্দর ছিল, প্রতিটা ড্রেসের মধ্যে পাথর বসানো থাকতো, এবং এত চমৎকার ড্রেস ছিল যে ওর দিকে যে কেউ তাকাই থাকলে থাকবেই, একদম পরীর মতো চেহারা ছিল। যাই হোক, এভাবে 11 দিন কেটে যাওয়ার পরে 12 দিনের মাথায় আমি তখন হঠাৎ করে পাখি ধরার জন্য রওনা দিলাম। এই পাখি ধরার জন্য রওনা দেওয়ার পরে বাসা থেকে বের হয়েছি, এমন সময় হঠাৎ করে সাদা পোশাকধারী কিছু লোক আমাকে দাঁড়া করালো। দাঁড়া করানোর পরে বলতেছে তোমার নাম কি? আমি বললাম যে আমার নাম সাদ্দাম হোসেন। এটা বলার পরে একটা খারাপ ভাষায় গালি দিয়ে আমার হাতে তখন হ্যান্ডকাপ পরাই দিল। আমি তখন বললাম যে আরে ভাই এটা কি?
পরে বলে তুই পাখি ধরস না, পাহাড়ে গিয়া পাখি বিক্রি করস না, ময়না পাখি টিয়া পাখিগুলো বিক্রি করস না? আমি বললাম হ্যাঁ করি। তো বলে এই জন্যই তোর ধরছি। আমি বললাম মা ধরবেন কেন? আমি পাখি ধরি, পাখি বিক্রি করি, এতে আপনারা কেন ধরবেন? তখন আমাকে বলে যে বন্য পাখি টিয়া ময়না এগুলো বিক্রি করা যাবে না, এগুলো বন্য পাখি। তা এই বলে তোর নামে মামলা করা হয়েছে, তুই সহ আরও কয়েকজন আছে, আমরা সবাইকে ধরছি, এভাবে বন্য পাখি বিক্রি করিস, তোদের নামে মামলা হয়েছে। মানে আমি কিন্তু তখন পর্যন্ত জানতাম না যে ময়না পাখি টিয়া পাখি ধরা নিষেধ এবং এগুলো ধরে বিক্রি করা যায় না, আমি কিন্তু জানতাম না। এবং সেই মামলায় আমাকে তখন নিয়ে যায়, মানে জেলে নিয়ে যায়। জেলে নিয়ে যাওয়ার পরে একদিন দুদিন না, প্রায় 21 দিন পর্যন্ত আমি জেলে থাকি। এবং 21 দিন পরে যেহেতু আমার কোনো তদবির করার লোক ছিল না, এটা তো আসলে ছুটে আনতে টাকা লাগে, তো আমার আব্বুভাবে টাকা ম্যানেজ করতে পারে নাই। টাকা ম্যানেজ করতে না পারার কারণে আমাকে 22 দিন পর্যন্ত ওখানে থাকা লাগছে জেলে। 22 দিন পরে আলহামদুলিল্লাহ আব্বা আমাকে ছুটে আনে। আমি আসি ধরেন আপনার রাত প্রায় 9টার দিকে আমাকে বাড়িতে আনা হয়, আমি আমাদের ঘরে আসি। কিন্তু আমি যতদিন পর্যন্ত জেলে ছিলাম ঠিক ততদিন পর্যন্ত আমার বারবার জান্নাতের কথা মনে পড়তেছে। হায়রে জান্নাত তো আসবে, জান্নাত তো এসে ঘুরে যাবে, জান্নাত তো আর জানে না যে আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে, জান্নাত এটা জানে না, তো ও তো আসলে ঘুরে যাবে, আমাকে পাবে না, ওর তো মন খারাপ হবে। এবং আমার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না, ওর কাছেও কোনো মোবাইল ফোন নাই যারা ফোন করে বলবো যে আমাকে পুলিশে ধরেছে, এরকমও কোনো সুযোগ ছিল না। রাত 8-9টার দিকে যখন বাসায় আসছি, আসার পরে বারবার চিন্তা করতেছি কবে সকাল হবে, কবে আমি পাহাড়ে যাব, কবে সকাল হবে, কবে পাহাড়ে যাব। ফজরে আজান দিচ্ছে, আমি ঘর থেকে বেরিয়ে গেছি। আমার আম্মা তখন গালাগালি শুরু করছে আমারে, আজান না দিতে তুই ঘর থেকে বেরিয়ে গেছিস, তুই কই যাবি, তুই কী শুরু করছিস? মানে আম্মু খুব খারাপ ব্যবহার করতেছে আমার সাথে, যে আজান দেওয়ার সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলি, তোর কারণে আমাদের মান সম্মান সব শেষ, তোরে টাকা দিয়ে ছুটে আনা লাগছে, ওই যে আমাকে জেলে নিয়ে গেছে এই বিষয়ে। পরে একটু একটু করে চারদিকে আলো হলো, আলো হওয়ার পরে আর আমার কে ধরে রাখে, আমি তখন বাসা থেকে বেরিয়ে গেছি। এবং বাসা থেকে ডিরেক্টলি আমি ওই পাহাড়ে হাঁটতে শুরু করছি। আমি হাঁটতে 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 পাহাড়ের মধ্যে পৌঁছে গেলাম। পাহাড়ের মধ্যে পৌঁছানোর পরে আমি তখন আর জান্নাতকে দেখতে পাচ্ছি না। পাহাড়ের কখনো এই প্রান্তে কখনো ওই প্রান্তে আমি এই দিকে ওই দিকে বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু জান্নাতকে আর পাচ্ছি না। দেখতে দেখতে প্রায় 11টা থেকে 12টা বেজে গেছে ঘড়ির সময়, তখনও জান্নাতকে দেখতে পাচ্ছি না। এক পর্যায়ে আজান দিল, জোহরের আজান। আমি একেবারে খিদায় খুব ক্লান্ত হয়ে গেছি। ধরেন আপনার বাড়ি থেকে তো কিছু কোনো খাবার খেয়ে বের হই নাই, কোনো খাবার খাই নেই, ডিরেক্টলি খিদার জ্বালায় যেরকম ফল ফ্রুট পাচ্ছি, যেমন ওই সময় আপনার প্রায় কি বলে কাঁঠালের সময় প্রায় শেষ, আমের সময় প্রায় শেষ, এরপরও কাঁঠাল আম যেগুলো গাছে পাইছি ওইগুলোই খাইছি, ওই খাইয়ে আমি তখন ঘুরতেছি। দেখতে দেখতে ভাই দুপুর শেষে বিকাল হয়ে গেল, আমি ওরা আর পাইলাম না। তো আমি মনে করলাম যেহেতু আমি অনেক দিন প্রায় 22-23 দিনের মতো আমি আসি নাই, তাই সে হয়তো অনেক দিন আসছে, আইসা ঘুরেও মনে হয় আমার পাই নাই, অন্তত সে তো বললো তার বাড়ি ঢাকা, মনে হয় ঢাকায় চলে গেছে। তো এরপরে আমি আর ওরা খুঁজে পাইলাম না। সেদিন আমি চলে গেলাম, এরপরের দিন আমি আবারও আসলাম। এভাবে টানা প্রায় 3-4 দিনের মতো আমি পাহাড়ে আসছি। এবং 3-4 দিন আসার পরে বিভিন্ন পাহাড়ের জায়গায়, এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় খুঁজেছি, বাট কোথাও ওর সন্ধান আমি সন্ধান পেলাম না। এবং না পাওয়াতে আমার মনটা যে এতটাই খারাপ হয়ে গেল আমি বলে বোঝাতে পারবো না। তো ওই সময় তো আমার যে একটাই কাজ ছিল, সেটা হচ্ছে পাখি ধরা এবং পাখি ধরে বিক্রি করা। তো ওই পর্যায়ে আমি আর পাখি ধরতেছি না, পাখি বিক্রিও করি না। আমার তখন ওই সারাক্ষণে বাসার মধ্যে বসে থাকা লাগতেছে, বাসায় বসে আছি। এবং যতক্ষণ পর্যন্ত বাসায় বসে থাকি মনটা খুব খারাপ থাকে, কান্নাকাটি করি এবং খুবই খারাপ লাগে, কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা, করে বুঝাইতে পারবো না, এতটাই খারাপ লাগে। বাসায় বসে বসে কান্নাকাটি করি, ওর কথা বারবার মনে পড়তেছে। এবং একটা পর্যায়ে আমার হঠাৎ করে মনে হলো যে যেহেতু ও বললো আশেপাশের কোনো একটা বাড়িতে আসছে, আমি ওর ঢাকার সন্ধানটা খুঁজে বের করব। ঢাকায় ও কোথায় থাকে আমি ওরা ঢাকায় দেখতে যাব। যদি ওর বাসা ঢাকা হয়ে থাকে তাহলে যদি আশেপাশে কোনো বাসায় আসে তাহলে সেই বাসায় যাব। আর ওই এলাকাটা চিনতো দুদু মিয়া, দুদুভাই ওই এলাকাটাতেই চিনতো। পরে আমি দুদুভাইয়ের যেয়ে ধরলাম যে দুদুভাই আমার একটু উপকার করবেন এমনি এমনি। পরে আমার বলে আরে বেটা ওই এলাকা তো আমি চিনি, ওই এলাকা তো আমার মনে হয় না যে ঢাকায় কোনো আত্মীয় আছে, এরা তো সবাই ওরকম পাহাড়ে কাজ করে এবং গরিব মানুষ। আমি বললাম দুদুভাই তোমার আমি টাকা দিব, তোমার কাছে অনুরোধ করলাম তুমি আমার সাথে চলো না ভাই। এমন করে আমি তখন দুদুভাইয়ের হাতে নিলাম, হাতে নিয়ে পরের দিন সকালবেলা দুদুভাইয়ের সাথে হাঁটতে শুরু করলাম। এই পাড়াতে কিন্তু ওই পাহাড়ের ওই পাড়াতে খুব বেশি বাড়িঘর নাই, হয়তো সব কিছু মিলিয়া 20-25টা বাড়ি হবে, অতটুকুই চারপাশে আর কি। আমরা সারাদিন ওই 20-25টা বাড়িতে ঘুরছি, বিভিন্নভাবে গিয়েছি। যাওয়ার পরে দুদুভাই জিজ্ঞেস করতো যে আপনাদের কোনো ঢাকায় আত্মীয় আছে নাকি? সবাই ওইটা বলে যে না, ঢাকায় তাদের কোনোই আত্মীয় নাই। এবং এরকমও ফ্যামিলি আছে তাদের পরিবারের কোনো সদস্য কোনোদিন ঢাকাতে যায়ই নাই।
এটা একদম দুর্গম পাহাড়, সিলেটের এক দুর্গম পাহাড়ি এলাকা। পরে এইভাবে ঘুরেফেরার পর ওর কোনো সন্ধান পেলাম না। তো সন্ধানটা না পাওয়ার পরে আমার কাছে তখনও মনে হচ্ছে হয়তো কোনো না কোনো ফ্যামিলি আমরা মিস করেছি, হয়তো কোনো না কোনো ঘর আমরা মিস করেছি। সেই ঘরের সন্ধান করলে, সেই ঘরে খোঁজখবর নিলে হয়তো ওকে খুঁজে পাওয়া যাবে, মানে জান্নাতকে খুঁজে পাওয়া যাবে। এইটা মনে করে আমি তখন আবারও ঘর খুঁজতে যাই, কোন ঘরে যাই না, কোন ঘরে যাই না। এরপরের দিন দুদু ভাইরে আবারও নিয়ে রওনা দিছি। উনি যেতে চায় না, আমি আবারও ওনারা জোর করে বললাম, ভাই আপনি চলেন, আপনার যা লাগে আমি আপনার সব দিব, কিন্তু আপনি আমার সাথে চলেন। পরে দুদু ভাইরে আমি আবারও পুনরায় নিয়ে আমি আবারও ওই পাহাড়ে, দুর্গম পাহাড়ি এলাকাতে হাঁটলাম। আমি চারপাশে যতগুলো ঘরবাড়ি ছিল একটা ঘরবাড়িও বাদ দিই নাই, কোনো বাড়িতে 2বার 3বারও গেছি, কিন্তু কোনো মানুষের মুখ থেকে শুনি নাই এই পাহাড়ে কোনো মেয়ে যেতে বা পাহাড়ে কোনো মেয়ে থাকতে, সাদা পোশাক পরে কোনো মেয়ে যাইতে এবং শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে, ঢাকায় তাদের বাড়ি। এগুলো শুনলে মানুষ হাসে, সবাই বলে ধুরো ভাই এখানে ঢাকার আত্মীয় আসবে কোত্থেকে, আমাদের এখানে ঢাকার কোনো আত্মীয় নেই। তো আমি আসলে অনেক খোঁজাখুঁজি করার পর ওর কোনো সন্ধান পেলাম না। কিন্তু ভাই 11 দিনের মাথায় মেয়েটাকে এত ভালোবাসছি, ওর মতো মেয়ে আমার জীবনে আমি আর দেখি নাই। কারণ আমাদের এটা তো একটা পর্যটক এরিয়া, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট মানুষরা আসে, মানে পর্যটকরা আসে। তা এত সুন্দর মেয়ে আমার চোখে কখনোই পড়ে নাই, এত সুন্দর লাগতেছিল ওরে। তা এই মেয়েটাকে আমি হারাই ফেললাম বা ওরে আমি খুঁজে পাচ্ছি না, এটা মানতে পারতেছি না। প্রচণ্ড রকমের কান্নাকাটি করে মন খারাপ হয়ে গেল। সব সময় কান্নাকাটি করতাম, খুব খারাপ লাগতো। এমন করে দিন রাতগুলো কাটতে কাটতে আমার মা তখন বিষয়টা বুঝতে পারছে যে আমি অনেক কান্নাকাটি করি, অনেক মন খারাপ হয়ে থাকে, সবসময় মন খারাপ হয়ে থাকে। তা আম্মু আমারে তখন হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমাকে বিদেশ পাঠিয়ে দিবে, মানে আমাকে বিদেশে পাঠাবে। তো এই কথা বলে আমার এক মামা ছিল দূর সম্পর্কে, আমার এই মামার সাথে কথা বললো, কথাবার্তা বললো যে একটা কাজ করো, সাদ্দামরে বিদেশ পাঠাই দিব, এমন করে বললো। তো আসলে বিদেশ পাঠাই দিন অনেক টাকা লাগে, মোটামুটি টাকা পয়সার প্রয়োজন। তা আমার মা তখন ওই মামার সাথে কথাবার্তা বলার পরে মামা বললো বিদেশ পাঠানো যাবে কিন্তু টাকা লাগবে, আর সৌদি আরব পাঠানো যাবে কিন্তু ওই সময় আমার মার হিসাব দিল 4 লাখ টাকা লাগবে, কোম্পানি বিষয় গেলে 4 লাখ টাকা লাগবে। তো এখন 4 লাখ টাকা তো আমাদের কাছে নাই, আমার আম্মা 4 লাখ টাকা দিবে থেকে। আব্বার এসে বললো যে এমন এমন ঘটনা, ছেলের বিদেশে পাঠামো, আর তুমি কিছু টাকা দিতে পারবে কিনা। আব্বা বলে আমার ইনকাম সম্বন্ধে তো তুমি জানোই, আমি টাকা দেবো থেকে, আমার কাছে তো টাকা নাই। আমার আব্বা তখন তেমন কোনো টাকা পয়সা আমাকে দিতে পারলো না। আমার তখন এদিক সেদিক এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে টাকার জন্য, বাট কোথাও টাকার তেমন কোনো সন্ধান পাওয়া গেল না। মনটা তখন খুব খারাপ হয়ে গেল, আমার মায়ের যে টাকা পাওয়া যাচ্ছে না, ছেলের বিদেশে পাঠাইতে পারতেছে না। এরকম করতে করতে, এরকম ঘোরাফেরা করতে করতে ফারিয়া বলে আমাদের এলাকায় একটা মহিলা আছে, মহিলা বলতে মেয়ে, ওনার আগে একটা বিয়ে হয়েছে এবং এই মেয়েটা দেখতে শুনতে খুব বেশি একটা ভালো না। আমার আম্মা হঠাৎ করে ওই মেয়ের মায়ের সাথে কথা বললো, মেয়েদের আবার জায়গা সম্পত্তি আছে, মোটামুটি ভালো জায়গায় সম্পত্তি আছে। তো আমার আম্মা ওই মেয়ের সাথে কথাবার্তা বললো যে আমাদের ছেলেকে বিয়ে করাবে, মানে আমি বিয়ে করব মেয়েকে। আমার আম্মা বিয়ের বিষয় বলার পরে মেয়ের বাবার পাহাড় আছে, তো উনি বললো প্রয়োজনে একটা পাহাড় বিক্রি করে দিয়ে হলো আমার কাছে মেয়ের বিয়ে দিবে, এটা বললো। তা এটা বলার পরে আমার আম্মা তখন বললো যে এমন এমন ঘটনা, ওই বাড়ির পাহাড়ে ফারিয়ারে তৈরি বিয়ে করাবো, ওই মেয়ের বাবার পাহাড় আছে, একটা পাহাড় বিক্রি করে দিয়া তোর বিদেশে যাওয়ার জন্য টাকা দিব। আমি বললাম যে না, আমি যাবো না, আমি মেয়ের বাবা পাহাড় বিক্রি করে আমাকে টাকা দিবে, সেই টাকা দিয়ে আমি বিদেশ যাবো কেন, আমি যাবো না। আমার আম্মাকে আমি টোটালি মানা করলাম। এই নিয়ে আমার আম্মার সাথে ঝগড়া ঝাঁটি ঝামেলা, অনেক সমস্যা। কোনোভাবেই আমার আম্মা আমার কোনো কথা শুনতেছিল না। এই মেয়ের কিন্তু আগে বিয়ে হয়েছে, আমরা প্রথমেই শুনেছিলাম স্বামী মারা গেছে, কিন্তু পরে জানি যে স্বামী মারা যায় নাই। স্বামীর সাথে এই মেয়ের বনিবন্যা হচ্ছিল না, ভালো লাগতেছিল না। এই মেয়ের একটা মেয়ে সন্তানও আছে, ওইটারে ওই স্বামীর কাছে দিয়ে মেয়ে চলে আসছে, এটা জানতে পারছি। এই জন্য মেয়ের বাবা যদি কোনোভাবে একটা ভালো সম্বোধন পায় তাহলে মেয়ের বিয়ে দিয়ে দেবে। আমি বললাম যে না, আমি এভাবে বিয়ে করব না, বা আমার তো মনের ভিতরে ওই মানে সবসময় জান্নাতের জন্য, আমি যদিও জানি জান্নাতকে কখনোই পাবো না, কারণ ওরে আমি এক দেখায় যে যতটুকু দেখেছি 11 দিনের মাথায়, 11 দিন আমার কাছে মনে হয় যেন 11 সেকেন্ডের মতো কেটেছে। তো আজও ওর সন্ধান কোথাও পাবো কি না, ও কোত্থেকে আসছে, কী ওর ঠিকানা, আমি তো কিছুই খুঁজে পাইলাম না। তারপর মনের ভিতরে একটা বিশ্বাস যে কোনো একদিন হয়তো আমি জান্নাতকে পেতে পারি এবং কোনো একদিন হয়তো জান্নাত আমার সামনে আসতে পারে, এই বিশ্বাসটা আমার মনের ভিতরে ছিল। বাবা তখন খুব চাপ দিল যে ফারিয়ারে বিয়ে কর, এবং আমাদের যে বাকি আত্মীয় স্বজনরা আছে তারাও সবাই মিলে চাপ দিল যে ভালো বিয়ে করে সংসার কর, মানে মোটামুটি পরিবারের একটা বড় চাপের মুখে পড়ে গেলাম। তা এরকম চাপ যখন আমাকে দিল, পরে এখন চিন্তা করলাম যে কী আর করা যায়, যখন সবাই এভাবেই আমাকে প্রেশার দিতেছে এই মেয়েটাকে বিয়ে করার জন্য। দেন একটা পর্যায়ে বললাম যে ঠিক আছে, আর কিছু করেন, আমি বিয়ে করব। রাজি হলাম বিদেশে যাওয়ার আশায়, বিদেশে চলে যাব।
এবং আমাদের এলাকাতে তো ছেলেপেলে খুব বেশি একটা নাই। আমি মাঠে ঘাটে কাজও করতে পারি না, আমার আর ভালো লাগে না, সময় কাটে না, সবসময় মন খারাপ থাকে, খারাপ লাগে। তো এই জন্য ভাবলাম যে বিদেশে চলেছে, ওইখানে গিয়ে কিছু করব। অনেকেই তো বিদেশে গিয়ে বেশি বেশি টাকা ইনকাম করে, যদিও আমাদের এলাকায় অত মানুষ বিদেশে যায় নাই, মানে বিদেশে মানুষের সংখ্যা খুব কম। এই বলে আমার তখন এই ফারিয়া আক্তার মেয়েটার সাথে বিয়ে ঠিক হলো, পারিবারিকভাবে বিয়ে ঠিক হলো। বিয়ে ঠিক হওয়ার পর আমি তখন এই মেয়ের বিয়ে করলাম। বিয়ে করার পরে আমার মা তখন মেয়ের বাবার কাছ থেকে টাকা নিল। ওরা বলছে পাহাড় বিক্রি করে টাকা দিবে, কিন্তু পাহাড় বিক্রি করা লাগে নাই। মেয়ের বাবার কাছে টাকাই ছিল, এক বাপের এক মেয়ে ছিল, তো জায়গা সম্পত্তিও ছিল ভালো। পরে টাকা দিল পরে আমার আম্মা এই টাকা নিয়ে আমার এই দুঃসম্পর্কের মামার কাছে দিল। আমার মামা তখন আমার ভিসার ব্যবস্থা করলো। এর মাঝে আমার পাসপোর্ট কমপ্লিট হয়ে গেল। তো প্রায় 2-2.5 মাসের মতো ঘোরাফেরা করার পরে আলহামদুলিল্লাহ আমার ভিসা লেগে গেল এবং সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি তখন চলে গেলাম সৌদি আরবে। এবং আমার সাংসারিক জীবন কিন্তু ভালোই ছিল। ফারিয়া যদি দেখতে শুনতে ভালো ছিল না, কিন্তু এমনি অন্য দিকটা খুব ভালো ছিল। কথাবার্তা, আচার আচরণ বা সবার সাথে উঠা বসা মিশা এগুলো খুব ভালো ছিল, যার জন্য আসলে আমার কিছু করার নেই, আমি ওরে মানে আমার সাথে মিশিয়েই নিয়েছি আর কি। একটা পর্যায়ে আমি সৌদি আরবে গিয়ে টাকা পয়সা ইনকাম করতেছি, মানে ভালো অবস্থানের ভিতরে আসি। তা 2 বছর ধরে আমি সৌদি আরবে ছিলাম। তো 2 বছর ধরে সৌদি আরবে ছিলাম। 2 বছর পরে আমি যে কোম্পানিতে কাজ করতাম, ওই কোম্পানি মানে ক্লিনার কোম্পানি আর কি, ক্লিনার কোম্পানি আমাকে তখন ছুটি দিল, ছুটিতে দেশে পাঠাবে, এটা আমাকে বললো। তো 2 বছর পরে ছুটিতে দেশে আসলাম। দেশে আসার পরে আমার বউয়ের ঘরে কিন্তু কোনো সন্তানাদি হয় না, মানে ফারিয়ার ঘরে কোনো সন্তান হয় না। এবং সন্তান যে কেন হয় না এটা আমি নিজেও বুঝি না। আমার আম্মা অনেক ডাক্তার কবিরাজ এখানে ওইখানে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, বাট কোনো ডাক্তার কবিরাজই বলতে পারতেছে না যে বাচ্চা কেন হচ্ছে না, মানে সন্তান কেন হয় না, এটা সঠিকভাবে কেউ বলতে পারতেছে না। তো তখন চিন্তা করতেছি যে কি করা যাবে। এভাবেই তখন এই বউর সাথে সংসার করতেছি। তা আমি দেশে আসার পরে 2 বছর পরে দেশে আসার পরে আলহামদুলিল্লাহ হঠাৎ করে ও বাচ্চা কনসেপ্ট করছে, এবার বেবি কনসেপ্ট করছে। যখন বাচ্চা কনসেপ্ট করলো তখন আমার আম্মা অনেক খুশি হলো, বাবা অনেক খুশি হলো, সবাই অত্যন্ত খুশি, আমার বড় বোনও অনেক খুশি হলো। এক পর্যায়ে দেন আমি তখন আবারও চলে গেলাম, ছুটি শেষ হয়ে গেল, আমি আবার সৌদি আরবে ফিরে গেলাম। এবার সৌদি আরবে ফিরে যাওয়ার কিছুদিন পরে, মানে কিছুদিনের মাথায় হঠাৎ শুনতে পারলাম যে বাচ্চাটা নাকি নষ্ট হয়ে গেছে। তা বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এটা শোনার পরে খুব খারাপ লাগলো। আজকে 2 বছর পরে একটা বেবি হলো অ্যান্ড বেবিটা নষ্ট হয়ে গেল, মানে ভিতরে মানে কষ্টটা খুব বেশি কাজ করতেছে আর কি। তা ওরা 1 বছর কাটাই দিলাম ওইখানে। 1 বছর পরে আমার বড় বোন তো আবার আলেম মানুষ, মানে আমার দুলাভাই যেহেতু আপনার মসজিদের ইমাম, আমার বড় বোন সবসময় পর্দা করে, ভালোভাবে চলে। তো আমার বড় বোন একদিন আমাদের বাড়িতে বেড়াইতে আসছে। বেড়াইতে আসার পরে কিছুদিন পরে বড় আপু আমার সাথে ফোনে তখন কথা হয়। আমাদের এলাকাতে মোবাইল আছে, বাট দোকানের মোবাইল দিয়ে আমার বড় বোন আমার সাথে কথা বলতে বলতেছে, ভাই রে সাদ্দাম, তোরে কি বলবো, আমার তো একটা সন্দেহ লাগতেছে। আমার বোন আমারে বলেন, কী তার সন্দেহ লাগতেছে বলো আমারে। আমার বোন আমারে বলে যে আমার তো মনে হয় তোর বউয়ের পেটে যে বাচ্চাটা ছিল ইতি এটা নষ্ট করে দিছে। যে কী বলো, আমার বউয়ে বাচ্চা নষ্ট করবে কেন? আমার বোন বলে মনে হয় তোর বউয়ে বাচ্চাটা নষ্ট করছে যে তোর বউর অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তা অন্য কারোর সাথে কার সম্পর্ক থাকবে ওর? আমার বোন বলে সম্পর্ক আছে। তা এই কথাটা শোনার পরে আমার ভিতর তখন খুব খারাপ লাগলো। একে তো দেখতে শুনতে ভালো না, এরকম একটা মেয়েরে বিয়ে করলাম, এরপরে অন্য কার সাথে সম্পর্ক থাকবে। তা আমার বললাম যে এটা কি মা জানে? বলে মারে তো আমি বলছি, কিন্তু মা তো ওরে নজরে রাখছে, এখনও কোনো কিছু ধরতে পারে নাই, তবে ওরা নজরদারির ভিতরে রাখছে। আমার বোন আমারে বললো। এমন করে সময়গুলো আস্তে আস্তে করে অতিবাহিত হচ্ছিল। কয়েকটা মাস পরেই আমি আমার মায়ের মুখে জানতে পারি আমার বউ ফারিয়া ওর যে আগের স্বামী ছিল, ওই যে স্বামীর ঘর থেকে চলে আসছে, ওর মেয়েকে দেখতে যেত মাঝে মাঝে। ওইখানে ওর মেয়ে ছিল, মেয়েকে দেখতে যেত। এখন এই মেয়েকে দেখতে মানে যাতায়াত করতে করতে আসা যাওয়ার মাঝে এই মনে করে না ওর আগের স্বামীর সাথে আবারও ওর মানে সম্পর্ক হয়ে গেছে। আগের স্বামী বিয়ে করছে, আরেকটা বিয়ে করছে, বিয়ে করার পরেও ওই স্বামীর সাথে ওর আবার পরকীয়া শুরু হয়ে গেছে আগের স্বামীর সাথে। এটা আমার মা আমারে বলে। তা এরকম করে যখন মা আমারে বলে, আমার তখন ভিতরে অনেক খারাপ লাগে, এটা কী ধরনের কথা এই সেই। এর মাঝে কিন্তু আমি ফারিয়ার অ্যাকাউন্টে অনেক টাকাও পাঠিয়ে দিছি। ওর বাবা আমারে বিদেশ পাঠাতে যে টাকা দিছে তার 3 ডাবল টাকা কিন্তু আমি ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি। তখন আমার চিন্তা ভাবনা হচ্ছে যে টাকাগুলো যদি নিয়ে ওর আগের স্বামীর কাছে চলে যায়, এই ভয়টা আমার মাঝে কাজ করে, যার জন্য আমার চাপ দিলাম যে আমার টাকাগুলো আমার মায়ের অ্যাকাউন্টে দিয়ে দাও, তুমি আমার সংসারে তো থাকবা না, বা তুমি আগের স্বামীর কাছে চলে যা, বা এই নিয়ে মনে করেন আমাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ঝামেলা কোনোভাবেই আমাকে সহ্য করতে পারে না। কোনো কথাই বললে ও আমার কোনো কথার দাম দেয় না। একটা পর্যায়ে একদিন আমার মায়ের গায়ে হাত তুললো, মানে আমার আম্মার গায়ে হাত তুললো। আম্মার গায়ে যখন হাত তুললো তখন আমার খুব খারাপ লাগলো। আমি তখন মুখে ওরে রাগের মাথায় 3 তালাক দিয়ে দিছি মোবাইলে। ওর বাবারে ফোন করে আমি বললাম যে আপনি মেয়ের আমি 3 তালাক দিলাম, আপনি শোনেন, 1 তালাক 2 তালাক 3 তালাক বলে আমি তালাক দিয়ে দিলাম।
এখন ওর বাবা বলতেছে তালাক নাকি গ্রহণ হয়ে গেছে, মানে তালাক গ্র্যান্টেড, আমি যে মোবাইলে তালাক দিছি। এবার উনি আর ওনার মেয়ের আমার বাড়িতে পাঠায় না, মেয়ের অ্যাকাউন্টে যে টাকা সেই টাকাও আমি পাই না, টাকাও দেয় না, মেয়েরও পাঠায় না। এইভাবে আমি আরও 2 বছরের মতো সৌদি আরবে ছিলাম। 2 বছর পরে আমি তখন ছুটিতে দেশে আসি। ছুটিতে দেশে আসার সাথে সাথে তারা তখন আমার নামে দিয়ে দিল মামলা। আমার নামে মামলা দিয়ে দিল। ওর সাথে আমার কাবিন ছিল 3 লাখ টাকা। 3 লাখ টাকা কাবিনে বিয়ে করি। এখন আমার নামে মামলা দিয়ে দিছে। মামলা দিয়ে দেওয়ার পরে এখন মামলা থেকে কীভাবে রক্ষা পাবো, এলাকার যে লোকজন আছে গণ্যমান্য সবাইকে ডাকাইলাম। সবাই বসলো, বৈশা এই হচ্ছে ফারিয়ার বাবার সাথে কথা বলে। ফারিয়ার বাবার কথাই একটা, যে তার মেয়ের আমি সন্দেহ করছি, তার মেয়ের গায়ে আমি হাত তুলছি, তার মেয়ের সাথে আমি খারাপ করছি। এখন মেয়েরা উনি আমার ঘরে দিবে না, মেয়েকে আমার ঘরে দিবে না, সোজা কাবিনের টাকা দিতাম, মেয়ে চলে যাবে। তো আমি বললাম মেয়ের কাবিনের টাকা আমি দিয়ে দেবো, কিন্তু মেয়ের অ্যাকাউন্টে যে আমার প্রায় 8 লাখ টাকার মতো ছিল, আমার প্রায় 2 বছরের পুরো ইনকাম ওর অ্যাকাউন্টে, তো আমার 8 লাখ টাকার কাছাকাছি ওর অ্যাকাউন্টে আছে, আমার টাকা দিয়ে দিব। এখন মেয়ে পুরো অস্বীকার, ফারিয়া পুরো অস্বীকার যে 1 টাকাও নাকি ওর অ্যাকাউন্টে ছিল না, আমি নাকি ওর অ্যাকাউন্টে 1 টাকাও দিই নাই, এবং আমি নাকি মিথ্যা কথা বলতেছি। আমি যে মিথ্যা কথা বলবো কেন, আমি তো টাকা দিছি, মিথ্যা কথা কেন বলবো? বলে মিথ্যা কথা বলো যে আমার মেয়ের অ্যাকাউন্টে কোনো টাকাই তুমি দাও নাই। মানে বাপ মেয়ে সহ তাদের পরিবারে যারা আছে সবাই তখন আমার সাথে বেইমানি করলো আর কি, মানে একটা প্রতারণা করে বললো যে মামলা দিয়ে দিছে, মামলা উঠাবে না যদি তাদের কাবিনের টাকা না দেয়। আমার আম্মা তখন বলে কত টাকাই তো কত দিকে চলে গেল, তুই টাকাটা দিয়ে দে, কারণ এই মেয়ে টাকা দেওয়ার কারণেই তো তুই সৌদি আরবে গেলি, বা মোটামুটি টাকা পয়সা ইনকাম করলে আমাদের পরিবারটা ফিরলাম, আমরা একটা ভালো ফ্যামিলিতে আসলাম, তা এখন তুই টাকা দিয়ে দে। আমার আম্মা বলতেছে। আমি বললাম যে আম্মা তুমি কি বলো, আমার টাকাও দিল না ওর অ্যাকাউন্টের, এটা দিয়ে দিব। পরে 10 জনে মিলে সিদ্ধান্ত নিল যে টাকা দিয়ে দিতে হবে। পরে আমি পুনরায় আরও 3 লাখ টাকা দিয়ে ওর সাথে আমার তখন ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হয়ে গেলেই পরে আমার আম্মা তখন আমাকে আবারও বিয়ে করার জন্য মেয়ে দেখা শুরু করছে, আবারও বিয়ে করাবে। আমি এখন আর বিয়ে করবো না, আমার ছুটি ছিল, তারপর আমি সৌদি আরবে আবার চলে আসছি, মানে ছুটিটা নষ্ট করি নাই, সৌদি আরবে আবার চলে আসছি। এখন সৌদি আরবে আসার পরে আমার মন মানসিকতা খুব খারাপ, আমি তখন দাঁড়িয়ে রাখছি এবং দাঁড়িয়ে রেখে কাজ করতেছি, মানে অনেক মন খারাপ যে বউর সাথে এত সম্পর্ক, এত কিছু হলো, এত মাখামাখি, এত কিছু, এখন এই বউ আমার ছেড়ে চলে গেল, মানে তখন মনটা অনেকটাই খারাপ হয়ে গেল আর কি। এত সম্পর্কের মাঝে এরকম একটা ঝামেলা হয়ে গেল, এবং ও আমাকে নিয়ে অনেক খারাপ কথাও বলছে, আমার গায়েও হাত তুলছে দরবারের মাঝে, এগুলো আমি বলি নেই। পরে এক পর্যায়ে আমি আবারও সৌদি আরবে গিয়ে ওইখানে দিয়ে কাজ করতেছি, মানে প্রায় আরও 1 বছরের মতো ওইখানে কাজ করি। 1 বছরের মতো কাজ করে আমি তখন, মানে আমার মনটা তখন খুব খারাপ, সবসময় কান্নাকাটি করি। 1 বছর পরে মালিক আবারও ছুটি দিছে, বলে যে দেশে যাওয়ার জন্য আবার ছুটি দিছে। তা আমি দেশে যাব না। এরপরে মা জোরাজোরি করে না দেশে আয়, পরে আমি দেশে আসছি। আমার ওই আবার বোনের ঘরে একটা ভাগ্নি হয়েছে, আমার ভাগ্নিটা আমার খুব নাম ধরে ডাকে, মামা আদর করে, জন্য ভাগ্নিটাকে দেখার জন্য আমি আবার দেশে আসলাম। এবার যখন দেশে আসলাম, আসার পরে এই মা আবারও চাপ, বিয়ে করাই লাগবে, বিয়ে করতেই হবে। আমি বললাম যে না, আমি বিয়ে করবো না, তোমরা যতই চেষ্টা করো, যতই চিন্তা করো, বা তোমরা যেটাই বলবো, আমার বিয়ে করাইতে পারবো না, আমি বিয়ে করবো না। এই বিয়ে করবো না বলে আমার মা তখন কি এগুলো খেপে গেল আমার উপরে, খেপে সে বিষ খাবে, ফাঁসি দিবে, এই করবে সেই করবে, আমাকে বিয়ে করাই ছাড়বে। মানে আমার কথা হচ্ছে আমি এবারে বিয়ে করবো না, আমি আর বিয়েই করবো না। এই পর্যায়ে তখন হঠাৎ করে মারে বললাম যে মা, আমি তো বিয়ে করছি। কোথায় বিয়ে করলে? ঢাকাতে বিয়ে করছি, তোমাদেরকে বলি নাই, মোবাইলের মাধ্যমে। এই মা তখন রেগে গেল যে মোবাইলে ঢাকাতে কোথায় বিয়ে করলো, কোন জায়গায় বিয়ে করলে, মানে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো, দুর্ব্যবহার শুরু করলো। তাই আমি বললাম আমি বউ নিয়ে আসবো নি, আমি বউ আনতে যাইতেছি, বউ নিয়ে আসবো। এই কথা বলি, ওই বউ আনতে যাবো এই কথা বলে আমি বাসা থেকে বেরোইছি। ওই বাসা থেকে বেরোয়া আমি ইমার্জেন্সি আমার পাসপোর্টটার, মানে আমার টিকিটটারে সামনে নিয়ে আসছি, আইনে আমি তখন ওই ঢাকা থেকে আমি তখন চলে গেছি আবার সৌদি আরবে। এই আম্মা ফোন দিয়া কান্নাকাটি করতেছে যে তুই এটা ভালো করস নাই, তুই দেশে আয়, ইটা কিতা কত বছর থাকবি, এরকম করে কান্নাকাটি আম্মা করে। আমার ওই সময় মুখ ভরতে দাঁড়িয়ে রাখছি। এমন করতে করতে আল্লাহর কি হুকুম, হঠাৎ করে আমার ধরেন আপনার মক্কার ভিতরে আমার কাজ পড়লো, মানে কাবা শরীফ পরিষ্কার করার জন্য ওইখানে ডিউটি পড়লো। ওই সময় হজ আসতেছে, মানে হজের আগের মৌসুম, হজের আগের সময়টা। তো এই সময় তো ধরুন অনেক লোকজন থাকে, ক্লিনিং অনেক কাজ করতে হয়, এবং ওই সময় হজ যাত্রীরা আসবে, যার জন্য। তা আমি তখন ওইখানে আবার ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমি ওই লোকের সাথে তখন কাবাগরে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমি কাবাগরের খাদেম ছিলাম, কাবাগরে কাজ করছি। তা কাজ করতে করতে একদিন আমি কাবাগর পরিষ্কার করতেছি, মানে কাবাগর পরিষ্কার করতে বলতে তখন হাজিরা আসছে হজ করার জন্য। উভয় ছেলে মেয়ে উভয় তওয়াব করতেছে, চারপাশে ঘুরতেছে কাবাগরের, সবাই মিলে তওয়াব করতেছে। আমি তখন এক পাশে দাঁড়াই আছি, হজিদেরকে দেখতেছি বা ভালো লাগতেছে। সেদিন আমার ডিউটি কম ছিল। এর মাঝে হঠাৎ করে দেখলাম একটা মহিলা, একটা পুরুষ একটা মেয়ের 2 হাত ধরে নিয়ে ঘুরতেছে। মেয়েটা একটু পাগল টাইপের, এরকম করে চারদিকে তাকায়। আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে এই মেয়ে তো সেই মেয়ে,
যেই মেয়েকে আমি আজ থেকে বহু বছর আগে ওই পাহাড়ের চূড়ায় দেখেছিলাম, জান্নাত নামের আমার 11 দিনের ভালোবাসা। আমি দেখি তো তখন দৌড়িয়ে কাছে গেলাম, কাছে যাওয়ার পরে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে যেহেতু আমি ওইখানের পরিচ্ছন্ন কর্মী, কাজ করি, আমার গায়ে পোশাক আছে, পোশাক দেখে মেয়ের বাবা আমাকে জিজ্ঞেস করলো ইংলিশে, আপনি কে? আমি তখন বললাম যে মেয়ের মা আবার বাংলা কথা বলতেছে মেয়ের সাথে। এটা দেখার পরে আমি তখন ওই লোককে বললাম যে আপনারা কি বাংলাদেশি? বলে হ্যাঁ আমরা বাংলাদেশি। তা আমি বললাম যে বাংলাদেশি, আপনাদের বাড়ি কি ঢাকাতে? বলে হ্যাঁ আমাদের বাড়ি ঢাকাতে। মানে আমার ভিতর তখন মানে এক অন্যরকম অনুভূতি জেগে উঠলো, আরে এ তো জান্নাতের সাথে আমি অতদিন আমি আপনাদের মেয়ে কী হয়েছে? বলে আমাদের মেয়ে পাগল। তখন আমি বুঝতে পারলাম যে জান্নাত সম্ভবত পাগল হয়ে গেছে, ওর ব্রেন আউট হয়ে গেছে। তা আমি বললাম যে কাকা কিছু মনে করবেন না, আপনাদের সাথে একটু কি কথা বলতে পারি? আপনারা তো অনেক ঘোরাফেরা করছেন। বলে আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা। তখন তারা কী করলো, এক পাশে বসলো, আমি এড়িয়ে নিয়ে বসলো, যেহেতু আমি আছি তাই আমি তাদের জন্য ঠান্ডা পানি, কোক, জুস এটা ওইটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর ওই লোকের দিলাম, ওই লোকে তখন খাচ্ছে এবং ওই মানে লেবন আর কি, ওই মানে মেয়ের মাও খাচ্ছে। পরে আমি বললাম যে আপনার ছেলে মেয়ে কয়জন? ওই লোকেরা বললাম। তিনি বললো তিনার 3 ছেলে 1 মেয়ে, মানে 3টা ছেলে এবং একটা মেয়ে। তাই আমি বললাম যে আপনার মেয়ে পাগল হয়েছে কবে, মানে কয়দিন থেকে পাগল? বলে ও তো জন্ম থেকে পাগল, মানে জন্ম থেকে ওর ব্রেন লস। জন্ম থেকে ব্রেন লস্ট? বলে হ্যাঁ, ওর জন্ম থেকে ব্রেন ভালো না, ওর জন্ম থেকে পাগল। আমার কথা হচ্ছে আমি তো 11 দিন পর্যন্ত ওর সাথে পাহাড়ের চূড়ায় বসে কথা বলছি। আমাদের মাঝে 11 দিনে মানে 1 ঘন্টা করে হলেও 11 ঘন্টার সময় আমি ওর সাথে কাটাইছি, প্রায় অর্ধেক দিনের মতো। তা আমি তো ওরে কখনোই পাগল দেখিনি। ও তো পাহাড়ে আসতো, কাঁঠাল পাড়তো, আমার সাথে বসে কথা বলতো, কত দুষ্টুমি আমরা করতাম। ও আমার ছুঁয়ে দেখতাম, আমি ওরে ছুঁয়ে দেখতাম, তেও তো আমি পাগল দেখিনি। এরপর আমি বললাম যে আপনাদের তো ছেলে এটা আত্মীয় আছে না? আমি বলি না, উনি মেয়ের বাবা বলতেছে। বললাম কি বলেন, আপনাদের সিলেটে আত্মীয় আছে না? আপনার মেয়ে সিলেটে বেড়াইতে গেছে না? আমি তো ওর সিলেটে দেখছি। বলে না, আমার মেয়ে তো কোনোদিন সিলেটে যায়নি, ও তো কোনোদিন সিলেটে যায়নি, ও কখনোই সিলেটে যায়নি। তোমার কে বলছে সিলেটে গেছে? আমাদের বাড়ি ঢাকা, কিন্তু আমরা থাকি লন্ডনে। তো আমি বললাম লন্ডনে থাকেন? বলে হ্যাঁ লন্ডনে থাকি, আমাদের বাড়ি ঢাকাতে। তবে সিলেট কখনোই যান নাই? বলে না, আমরা কখনোই সিলেটে যাইনি, আমাদের সিলেটে কোনো আত্মীয় স্বজন নাই। ভাই আমার শরীরের পশম তখন দাঁড়ায় গেছে, কিরি এইটা আমি কি দেখলাম? পরে আমি বললাম যে কাকা আপনারা কোন হোটেলে উঠছেন? বলে আমরা ওই হোটেলে উঠছি। হোটেলের নাম বললো। তাই আমি বললাম যে কাকা কিছু মনে করবেন না, আমি কি একটু হোটেলে এসে আপনার সাথে কথা বলতে পারি? আমি বললো তোমার নাম কি? আমার বললো তোমার আইডি দাও। পরে আইডি দিলাম, উনি আমার আইডির ছবি উঠেছে। আইডি ছবি উঠে বলে ঠিক আছে তুমি আইসো, বিকেলে আইসো। তো উনি তখন হোটেলে চলে গেল। হোটেলে চলে যাওয়ার বিকেলের দিকে আমি কাজ ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ওনার হোটেলে গেলাম। যাওয়ার সময় আবার ফল ফ্রুট, আপনার অনেক ধরনের খাবারের আইটেম এগুলো নিয়ে সাথে করে গেছি। গেলাম পরে রুমের মধ্যে গেছি, আমার খুব সুন্দর করে রুমে ঢুকাইলো। তারা অনেক বড় লোক, তারা অনেক টাকা পয়সা, মানে অনেক সুন্দর ঘর দুয়ার দেখলাম। কাজের মেয়েও আছে, সাথে করে নিয়ে গেছে, কাজের লোকও কাজ করতেছে। প্রেম বললাম যে কাকা কিছু মনে করবেন না, আপনার মেয়ের নাম কি? বলে আমার মেয়ের নাম শোভা আক্তার। আমি বললাম যে কি রে শোভা আক্তার হইলো কেমনে? অন্য বললো যে পাহাড়ের ওর সাথে দেখা হইলো, ও বললো জান্নাত। তবে চিন্তা করলাম মানুষের মতো মানুষ হতেই পারে, কিন্তু আবার এতভাবে মিলে গেল। ও লম্বা যেরকম ছিল, চেহারা যেরকম ছিল, হাসিটা যেরকম ছিল, চুলগুলো যেরকম ছিল, একই রকম, মানে এক বিন্দু পরিমাণের দুজনের মাঝে কোনো পার্থক্য নেই। পরে আমি বললাম কাকা একটা কথা বলি, আপনি যদি রাগ না করেন, কিছু মনে না করেন। তো আমাকে বলে হ্যাঁ বলো। আমি বললাম কাকা এমন ঘটনা, মানে পুরোটা ঘটনা ওনাকে বললাম যে আমি সিলেটের ওই পাহাড়ে যাইতাম, পাখি ধরতাম, সেখানে আমার জান্নাত নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়, পুরোটা ঘটনা বলি। এবং এই ঘটনাটা তিনি খুব মনোযোগ দিয়ে শোনে এবং ওনার ওয়াইফও মনোযোগ দিয়ে শোনে। তো ওনার ওয়াইফ আমাকে একটা কথাই বলে, মানুষের মতো মানুষ হতেই পারে, হয়তো ওই মেয়ে আর আমার মেয়ে দেখতে একই রকম। তা এরপরে আমি আর কোনো কিছু বললাম না, যেহেতু উনি আমাকে এটা বললো যে ওনার মেয়ে আবার মেয়ের মতো মেয়ে দেখতেই হয়, তাহলে তো কিছু বলার নাই। এরপর থেকে আমি ওদেরকে স্পেশালি অনেক মানে করতেছি, মানে টেক কেয়ার করতেছি। অনেক হাজি আছে তো, বাট তাদের মাঝে আমি ওনাদেরকে অনেক দেখভাল করতেছি, খোঁজখবর নিতেছি এবং খাচ্ছে না খাচ্ছে এগুলোর খোঁজখবর নিতেছি। যেহেতু আমি সৌদি আরবে থাকি দীর্ঘদিন ধরে, অনেক কিছু আছে ওনাদেরকে বুঝাইতেছি। এমন করতে করতে ওই কাকাটার সাথে, মানে মেয়ের বাবার সাথে, সবার বাবার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। হওয়ার পরে একদিন আমি ডিরেক্টলি সবার বাবারে বললাম যে কাকা আপনার মেয়েরকে আপনারা বিয়ে দেবেন না? ওর কি বিয়ে হয়েছে? বলে না বিয়ে হয়নি, আমরা তো ছেলে খুঁজতেছি, ভালো একটা ছেলে পাইলে পরে বিয়ে দিব। তা আমি তখন বললাম কাকা আমি তো একটা বিয়ে করছি, আমার বউ চলে গেছে আমার বাড়ি সিলেটে। তা আমি তো আপনার কাছে বলতে আমার লজ্জাও লাগে, আপনি যদি বেয়াদপি না নেন,
আপনার পাগল মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবেন? তিনি আমার দিকে অনেকটু একটু অন্যভাবে তাকাইলো আর কি। তাকানো তো আমার তখন প্রথমে ভয় পেয়ে গেলাম যে আল্লাহ জানে আবার কি মনে করে, নাকি আমার নামে বিচার দিয়ে রিপোর্ট দিলে তো আমার চাকরিও যাবে, আমার দেশে চলে যেতে হবে। পরে আমার বলে, তুমি আমার মেয়েরই বিয়ে করতে চাও কি তা লাগে, আমার মেয়েরে কেন বিয়ে করবো, আমাকে এটা বলে যে আমার মেয়েরে তুমি কেন বিয়ে করতে চাও। পরে আমি বললাম যে কাকা আপনি তো বেশি বিশ্বাস করবেন না, আসলে কি বলবো, আপনার মেয়ের আমি অমুক জায়গায় দেখেছি, বা ওইখানে আপনার মেয়ে আর এই মেয়ে একই রকম, আমি ওর 11 দিন ওর সাথে রিলেশন করেছি, 11 দিন আমি ওকে অনেক ভালোবাসছি, তা যার জন্য আমার কাছে মনে হলো যে আমার ওই জান্নাতে আপনার শোভা, তাই যদি দেন আমি আপনার বিয়ে করব। বলে তুমি তো অনেক বুঝে শুনে মার্কেটে নামছো, এরকম করেই বলে। তখন বললাম যে কাকা বুঝে শুনে মার্কেটে নামছি তো বুঝে গেছো আমার মেয়ের নামে ঢাকায় বাড়ি আছে, আমি লন্ডনে থাকি, তুমি বুঝে গেছো, এই জন্যই এখন আমার টার্গেট করছো। বলি না কাকা আপনি এটা ভুল বুঝতেছেন, আমি আপনারা টার্গেট করবো কি তার লাগে, টার্গেট করি নাই, আমি যেটা সত্য সেটাই বললাম যে এই ঘটনা। তিনি না আমার কোনো কথাই শুনবে না। দেন আমি আস্তে আস্তে তাদের পিছনে কিন্তু ঘুরতেছি, তাদের পিছনে ঘুরে কিন্তু বন্ধ করতেছি না। এমন করতে 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 অনেক দিন ঘুরলাম। ঘুরার পরে এবার এটা চলে যাবে, ঈদ শেষ, আপনার শেষ, রোজা হজ শেষ, এরা চলে যাবে। পরে যাওয়ার সময় তিনি আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়ে গেল, মেয়ের বাবা তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হবে, আমরা লন্ডনে চলে যাব, তোমার সাথে হোয়াটসঅ্যাপে। তারা এখান থেকে পুনরায় আবার লন্ডনে চলে গেল মেয়েকে নিয়ে, ওই পাগল মেয়েকে নিয়ে আবার লন্ডনে ফিরে গেল। তা লন্ডনে চলে যাওয়ার পর আমি হোয়াটসঅ্যাপে ওনার সাথে কথা বলি, কাকা আপনি কেমন আছেন, ভালো আছেন কি না, কী করতেছেন, অলওয়েজ ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়, তিনি আমার সাথে কথাবার্তা বলে, আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়া, একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তো এমন সম্পর্ক তৈরি হলো, আস্তে 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 করে সামনের দিকে যাচ্ছি। আমি যতটা যাচ্ছি উনি আমার সাথে কথাবার্তা বলে। আমি একটা পর্যায়ে বললাম যে কাকা আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না, আপনি যদি পারেন একদিন সিলেটে আসেন। উনি বলে সিলেটে কোন পুলিশ অফিসার ওনার বন্ধু। তা আমি বললাম ঠিক আছে, যদি সিলেট পুলিশ অফিসার আপনার বন্ধু হয়ে থাকে আপনি তাহলে আমার এলাকা আসেন। তা এরপরে উনি তখন করলো কি, এর প্রায় আপনার 8 থেকে 9 মাস পরে উনি তখন দেশে আসবে। আমার বললো তুমি দেশে আসো, ঠিক আছে আমি দেশে যাব। পরে আমি ইমার্জেন্সি ছুটি নিলাম। আমার আবার ওই কোম্পানিতে ছুটি যে কোনো সময় পাওয়া যায় আর কি, কোম্পানির একটা টাইম আছে, ওই টাইমে গেলে কোম্পানি টিকিটের টাকা দিবে, আর এছাড়া অন্য সময় গেলে নিজের টিকিটের টাকা দিয়ে যাওয়া লাগে, নিজের টিকিট কেটে যাওয়া লাগে। আমি তখন কোম্পানি থেকে ছুটি নিয়ে নিজের টিকিটের টাকা দিয়ে তখন আমি দেশে আসছি। তা উনি তখন ঢাকায় আসলো, ঢাকা থেকে বিমানে তখন সিলেটে আসলো। আসার পরে ওনার বন্ধুর সাথে দেখা করলো, আমার সাথেও নিয়ে গেল। ওনার বন্ধু আবার পুলিশে চাকরি করে। আমাকে জিজ্ঞেস করলো বাড়ি কই, আমি তখন বললাম ঠিকানা বলার পরে ওনার বন্ধুরে বললো, সবার বাবারে বললো এই তো অনেক গ্রামীণ এলাকা, ওই দুর্গম এলাকা, ওইদিকে তো মানুষের যাতায়াত কম। তো তারপরেও সবার আব্বা বললো ঠিক আছে চলো। আমার মেয়ের মা আমার ওয়াইফ ছেলেটারে পছন্দ করছে, ছেলেটা দাড়ি আছে, দেখতে শুনতে ভালো, দিনদার মনে হইলো, চলো দেখে আসি। পরে ওই বন্ধুরে নিয়ে তখন তারা আমার বাড়িঘর দেখতে আসলো। দেখতে আইসা তারা আমার বাড়িঘর দেখা মোটামুটি, আমি জানি না মেয়ের বাবার মনে হঠাৎ কী মনে হলো আর কি, তিনি আমাকে পছন্দ করলো না। বাড়িঘর দেখে গেল, কথাবার্তা বললো, বলার পরে ইনার মন হঠাৎ চেঞ্জ হয়ে গেছে। মুড কী কারণে চেঞ্জ হয়ে গেল বুঝতে পারলাম না। মুড চেঞ্জ হয়ে গেছে, উনি মেয়ের বিয়ে দিবে না। আমার বললো যে না আমার পছন্দ হয় নাই, আমি দেবো না, এ বলে উনি চলে গেছে। তা চলে গিয়ে আমার নাম্বারটা ব্লক করে দিছে। এখান থেকে উনি চলে গেছে লন্ডনে গিয়ে নাম্বারটা ব্লক করে দিছে। আমার দীর্ঘদিন ওনার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। প্রায় আমি আবার এখান থেকে কিন্তু আবার সৌদি আরবে ব্যাক করে চলে গেলাম। সৌদি আরবে যাওয়ার আপনার 3 মাসের মাথায় মেয়ের মা আমারে ফোন দিল, সবার মা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে আমারে কল দিল। কল দিয়ে বলতেছে সাদ্দাম হোসেন কেমন আছো। আমি লন্ডন থেকে বলতেছি, আমার নাম অমক, আমি শোবার আম্মা। তাই আমি বললাম আন্টি আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন। বলে ভালো আছি। তা শোবার আব্বা যে তোমাদের এখানে গেল, তোমার শোবার আব্বার সাথে কী হয়েছে। আমি তখন বললাম তো আমার তো শোবার আব্বার সাথে কিছুই হয় নাই, তিনি তো আসছে, এসে আমার ঘর বাড়ি দেখছে, দেখার পরে ওনার কেন সন্দেহ মনে হলো আমার কাছে, উনি আমাকে পছন্দ করলো না, ওনার ভালো লাগলো না, এ বলে উনি চলে গেছে, আর কিছু না। পরে বলে কেউ কি কিছু বলছে, আমি বলি তা তো জানি না। বলে কে না কি বলছে তুমি ভালো না, তোমার আগের বউ, তুমি মারতা, আগের বউর গায়ে হাত তুলতা, আগের বউর সাথে অনেক ঝামেলা হয়েছে। আমি বলি হ্যাঁ ঝামেলা হয়েছে বলতে আমার আগের বউ আমার এমনি টাকা মেরে দিছে, তুমি নাকি তোমার আগের বউর কাছ থেকে যৌতুক নিছো আমারে বলে। আমি বলি হ্যাঁ যৌতুক নিছে বলতে আমি তো যৌতুক চাই নাই, তারা আমার বিদেশ যাওয়ার জন্য টাকা দিছে, বিদেশের টাকা নিয়ে আমি বিদেশ গেছি। এবং তিনি আমাকে বলছে তাহলে আমার মেয়ের উপরে তোমার টার্গেট কী, আমার মেয়ের উপরে তোমার টার্গেট কী। আমি তখন বললাম যে আপনার মেয়ের উপরে আমার কিসের টার্গেট, আমার তো কোনো টার্গেট নাই আপনার মেয়ের উপরে। বলে না তুমি তো অবশ্যই খবর পাইছো যে আমাদের ঢাকায় বাড়ি আছে, আমার মেয়ের নামে ঢাকায় বাড়ি আছে, আমার মেয়ে লন্ডনে থাকে, এইসব জানতে পারার পরেই তো তুমি আমার মেয়ের পিছনে লাগছো, আমাদের ঠিকানাটা তোমাকে কে দিয়েছে। তো
তো পড়ে গেলাম বিপদে। আমি তখন বললাম যে আপনাদের ঠিকানা আমাকে কে দিবে? আপনাদের ঠিকানা আমাকে কেউ দেয় নাই। তা এই মেয়েটা আমার দেখছি, দেখে ভালো লাগছে, আর আমি তো আপনাদেরকে কাহিনী বললামই। বলে এটা তো তোমার মন গড়া বানানো কাহিনী, এরকম হয় নাকি? আমি বললাম দেখেন এরকম হয়, আমি আপনাকে কি করে বিশ্বাস করাবো? বলে আমার মেয়ের আমি তোমার কাছে 1 সত্যে বিয়ে দিতে পারি, তুমি এটাতে রাজি আছো কিনা বলো। আমি তখন বললাম কি সত্য? বলে আমার মেয়ে তোমার 1 কোটি টাকা কাবিন দিতে হবে। আমার মেয়ের বিয়ে করবো, আমি তোমার লন্ডনে নিয়ে যাবো, লন্ডনে নিলে পরে তুমি আমার মেয়েরে ছেড়ে দিবা, এবং এটা তো হতে পারে না। যেহেতু আমার বিয়ের পর আমি তোমার লন্ডনে নিয়ে যাবো আমার মেয়ের সাথে, তাহলে কাবিন দিতে হবে 1 কোটি টাকা, আর আমার মেয়েরে যদি ছেড়ে দেবো তাহলে তোমার 1 কোটি টাকা দেওয়া লাগবে, এটা সরকারিভাবে। তা আমি বললাম 1 কোটি টাকা কেন? আপনি যদি বলেন যে 100 কোটি টাকা কাবিন দেওয়ার জন্য, আমি তাও দিতে রাজি আছি। আমি তো আপনার মেয়েরে কখনো ছেড়ে দিব না, আমি তো লন্ডন যাওয়ার লোভে আপনার মেয়েরে ভালোবাসি নাই। তা বলে ঠিক আছে তাহলে তুমি দেশে আসো, আমরা দেশে আসি। আমি বললাম আপনি দেশে আসেন? বলে আমি দেশে আসি। তাই আমি বললাম যে আন্টি এবার গেলে তো আমার একবারে চলে যেতে হবে, এখন আপনারা যদি পরে আমি যেভাবে ছুটি নিতেছি এবার গেলে আমার একবারে চলে যাব, আপনারা যদি মেয়ে বিয়ে দেন তাহলে আমি যাবো, নাহলে আমি যাবো না। ওরা আমার বলে না সমস্যা নাই, এই তোমার কাছে আমরা মেয়ে বিয়ে দেবো, তুমি আসো, যদি সব কিছু রাজি থাকো, তুমি যদি 1 কোটি টাকা কাবিন দাও তাহলে আমরা মেয়ে বিয়ে দিতে রাজি আছি, আমাদের মাঝে কোনো সমস্যা নেই। তাই আমি বললাম ঠিক আছে। পরে দেশে আসছি, বাড়িতে আসছি, দেশে গেছি, আম্মার কাছে গেছি। আমার মা তো কোনোভাবেই রাজি না, বাবাও রাজি না, আমার বোনও রাজি না, দুলোভাইও রাজি না। কেন পাগল মেয়েকে বিয়ে করব? আমি দেখতে শুনতে ভালো, আমার সব কিছু ভালো, তাহলে পাগল মেয়েকে কেন বিয়ে করব? তা আমার মেয়ে আমার লন্ডনে নিয়ে যাবে, আমার বাবা মাও একটাই কথা যে মেয়ে লন্ডনে নেবে, আমি এই জন্য পাগল হয়ে গেছি, লন্ডনে মেয়ে বিয়ে করব। তা আমার ভিতরে তো এই ধরনের কোনো অনুভূতি নেই যে মেয়ে লন্ডন নিয়ে যাবে না কোথায় নিয়ে যাবে, তাতে আমার কি, তাতে তো আমার কিছুই না। কিন্তু আমার বাবা মার কথা হচ্ছে যে না, মেয়ে আমার লন্ডনে নেবে, এই জন্য আমি লন্ডনের যাওয়ার জন্যই পাগল মেয়েরে বিয়ে করতে যাচ্ছি। যাই হোক, পারিবারিকভাবে তখন কথাবার্তা হলো, ঢাকায় গেলাম। এবার 1 কোটি টাকা কাবিনের কথা শুনে আমার আব্বা আম্মা মোটেই রাজি না। তারা এই বিয়েতে রাজিই না, তারা 1 কোটি টাকা কাবিন দিয়ে মেয়েকে বিয়ে করাবেই না। পরে আমি বললাম যে আমি রাজি। পরে আমার বড় বোন জামাই, আমার যেই আছে, আপনার যে বোন জামাই আছে, উনি তখন আমার বোন জামাই আমি এবার হজ করাইছি, হজে নিয়ে গেছে হাজি সাহেব। আমার বোন জামাই আমার পক্ষে তখন আইলো, বোন জামাইরে কোনোভাবে রাজি করে, বোন জামাইরে সাক্ষী করে আমি তখন জান্নাতরে বিয়ে করলাম। জান্নাতরে বিয়ে করার পরে আলহামদুলিল্লাহ আমার খুব ভালোভাবেই সময় কাটতেছিল। ঢাকাতে আমাদের বাসর ঘর হলো, জান্নাতের বাড়ি আছে, নিজেদের বাড়ি আছে ওই বাড়িতেই, এবং জান্নাতের 3 ভাই আছে, তারাও লন্ডনে থাকে, তারাও আসলো। আমার খুব রাজকীয়ভাবে ওইখানে আমার বাসর ঘর হলো, আমি জান্নাতের সাথে বাসর করলাম। আলহামদুলিল্লাহ বাসর করার পরে আমারই তারা লন্ডনে নিয়ে যাবে, আমার পাসপোর্ট থেকে শুরু করে ডকুমেন্ট যা আছে সব কিছু নিয়ে গেল, তারা লন্ডন নিয়ে যাবে, সব কিছু তারা ঠিকঠাক করলো, করে তাদের মেয়ের সাথে আমাকে লন্ডন নিয়ে যাবে। এরই মাঝে আমি আবার বাড়িতে আসতেছি, যাতায়াত করতেছি, আব্বা আম্মার সাথে কথাবার্তা বলতেছি, সব কিছু ঠিক আছে। এক পর্যায়ে তারা আমার লন্ডনে নিয়ে গেল এবং আমি মেয়ের সাথে লন্ডনে চলে গেলাম। তা লন্ডনে যাওয়ার পরে তাদের লন্ডনে অনেক বড় ব্যবসা, বিশাল ব্যবসা লন্ডনে, তাদের জায়গায় সম্পত্তি অনেক, টাকা পয়সা অনেক, ওইখানেও তারা অনেক বিত্তশালী। এভাবে আমি একদিন রাতে হঠাৎ করে, মানে আমার কাছে ওই দিনটাও মনে নাই যে সে মূলত কোন দিন ছিল, আমার রাতের বেলায় হঠাৎ করে কেমন জানি আমি ওই জান্নাতকে স্বপ্নে দেখতেছি, মানে পাহাড়ের মধ্যে আমি জান্নাতকে স্বপ্নে দেখতেছি, পাহাড়ের মধ্যে ও ঘুরতেছে, পাহাড়ের মধ্যে হাঁটতেছে, জিনিসগুলো আমি স্বপ্নে দেখতেছি। শুনে তো হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, এবং ঘুমটা ভাঙার পর আমি এই জান্নাতের মুখের দিকে তাকাইছি, আর ঘুমের মধ্যেও হাসতেছে, মানে ঘুমের মধ্যে হাসতেছে, মানে ঘুমের মধ্যে হাসতেছে দেখে আমার তখন ভয় লেগে গেল, কিন্তু ঘুমের মধ্যে হাসতেছে কেন? তুমি ঘুমের মধ্যে হাসতেছো কেন? এই জান্নাত ঘুমের মধ্যে কেন হাসতেছো? পরে আমাকে বলে হাসবো না, মুখে মানে ঘুমের মধ্যেই বলে, ঘুমের মধ্যে বলে হাসবা না। আমি তখন বলি ও তুমি সজাগ, মিথ্যাবাদী। আমি তখন গিয়ে মানে আপনার তাহাজ্জুদের নামাজটা পড়লাম। তাহাজ্জুদের নামাজটা পড়ে আমি সালাম ফিরে দিকেও বইসা আছে, মানে বইসা আছে, খুব সুন্দর লাগতেছে, ওরে অনেক সুন্দর লাগতেছে। কাছে গেলাম, ও কিন্তু কখনোই এরকমভাবে আমার দিকে তাকায় নাই, এত মায়ার নজরে কখনোই তাকায় নাই। ওই দিন যেভাবে একদম মায়ার নজরে আমার দিকে তাকায় আছে, মায়া নজরে আমার দিকে তাকায় থেকে দেখি কিন্তু ভয় পেয়ে গেলাম। ওর পাশে বসলাম, কী হয়েছে তুমি আজকে এমন করে তাকাচ্ছ কেন? অন্ধকার রাত ছিল, রাতটা একেবারে মোটামুটি অন্ধকার ছিল। আমাদের এরিয়াটা, ওই এরিয়াতে একটু মানুষের বসতি কম, এমনিতে তো লন্ডনে আউট অফ সিটিতে, আমরা সিটির বাইরে থাকতাম, তো সেখানে মানুষের বসতি মোটামুটি একটু কম, দরজা খুললে জানালা খুলে গুটগুটে অন্ধকারে দেখা যাচ্ছে। আমি বললাম জান্নাত, হঠাৎ করে শোভা না বলে আমি জান্নাত বলে ডেকে উঠলাম, জান্নাত। পরে ওরা আরও হাসতেছে, মানে হাসতেছে, হাসি দেখে আমি আরও অবাক, কি ব্যাপার, ও তো এরকমভাবে কখনোই হাসে নাই, ওরা আমার বিয়ে করার পরে এরকম হাসি আমি আর কখনোই দেখি নাই।
তো আমি বললাম, তুই এরকম করে হাসতেছো কেন? তুমি কি, কে তুমি, শোভা না জান্নাত? এমন করে হাসতেছি। বলে, আমি জান্নাত। তুমি জান্নাত? বলো, হ আমি জান্নাত। আমি বলছি, তুমি কোন জান্নাত? বলে, যে জান্নাতের সাথে তুমি পাহাড়ের ঢালুতে প্রেম করছিলা, যে জান্নাতের সাথে তুমি পাহাড়ের বুকে প্রেম করছিলা, ভালোবাসছিলাম, আমি সেই জান্নাত। কেন, তুমি কি আমাকে চিনতে পারো নাই? যে মেয়েটা পাগল, কোনো কথা বলতে পারে না, বোবার মতো থাকে, হাসে না, এই মেয়ে এরকম করে কথা বলতেছে। আমি তখন একটু ভয় পাইয়া দৌড় দিয়েছি যে আমি দরজা খুলবো বা বাইরে যাবো। আমার হাত চেপে ধরছে, ধরে আমার বলতেছে, তুমি আমারে ভয় পাও? আমাকে তুমি ভয় পাচ্ছ? তুমি আমাকে দেখার জন্য এতবার গেলা, পাহাড়ের উপরে দৌড়াইলা, চিল্লাইলা, হাঁটলা, কত কষ্ট করলা, আর সেই মানুষটাকে আজকে কাছে পাওয়ার পরে তুমি ভয় পেয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছ? আমি বললাম যে না, আমার তো ভয় লাগতেছে। যে তুমি কে? বলে, আমি জান্নাত। তো বললাম, এটা কে? বলে, ও শোভা। তো আমি বললাম, তো শোভা জান্নাত কিভাবে কি? পরে আমাকে বলে, তোমার সাথে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন আমি মানুষ ছিলাম না, আমি ছিলাম একটা পরী। প্রেতাত্মা যাকে বলে আমি সেরকম ছিলাম, এবং তোমাকে আমি পাহাড় থেকে বিতাড়িত করার জন্য আমি তোমাকে আগে পরে পাহাড় থেকে বিদায় করে দিতাম, তোমাকে ভয় দেখাইতাম, ভয় দেখে পাহাড় থেকে সরাই দিতাম। কিন্তু একদিন হঠাৎ করে তুমি নামাজ পড়লা, আমি দূর থেকে তোমার নামাজ দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো তোমার নামাজটা দেখা। এবং নামাজটা দেখার পরে এবং তখন থেকে আমি ভাবলাম যে আমি তোমার ক্ষতি করব না। তো তুমি নামাজ পড়ে যখন উঠলে, আমাকে দেখলে, আমার সাথে সুন্দর করে কথা বলা, 11 দিন আমার তোমার সাথে অনেক মধুর সম্পর্ক কাটলো। 11 দিন পরে তুমি জেলখানায় বন্দি হয়ে গেলা, এরপরও তুমি আসছো। কিন্তু আসার পরও আমি তোমার সামনে আর হই নাই, তোমার সম্মুখীন হই নাই, মানে তোমার চেহারার দিকে আমি আর তাকাই নাই। আমি দূর থেকে তোমাকে দেখতাম যে তুমি আমাকে খোঁজো, আরেকজন দুদুভাই নামক একটা লোক কিনে এসে আমাকে খুঁজছো, আমি সবে জানি। আমি বললাম, তারপর? ও বলে, এত খোঁজাখুঁজি করছো, আসলে তুমি আমাকে সাচ্চা দিলে চাইছিলা। সাচ্চা দিলে না চাইলে আজকে যেই শোভাকে তুমি বিয়ে করেছো, আমি জাস্ট একটা মানুষের রূপ নিয়েছিলাম, এই রূপটা যে এই শোভার সাথে মিলে যাবে আমি বুঝতেই পারি নাই। আমি জাস্ট একটা রূপ নিয়েছিলাম, মানুষের একটা অভয়ারণ্য, মানুষের একটা রূপ আমি নিয়েছিলাম। কিন্তু আল্লাহর কি নীলা খেলা, আল্লাহর কি হুকুম, এই রূপ মানে আমার এই চেহারাটা শোভার সাথে মিলে গেল, এবং সেই চেহারা শোভাকেই তুমি আল্লাহর পবিত্র জায়গায় দেখলা, দেখে তাকে তুমি বিয়ে করলা, এবং বিয়ে করার পরে আমি তোমার সাথেই আছি। আমার অত্যাধিক ভালো লাগলো, এবং অনেক দিন আমার কাছে মনে হলো যে তোমার মনের ভিতরে একটা কষ্ট, তুমি একটা পাগলকে বিয়ে করেছো এবং 1 কোটি টাকা গাবিন দিয়ে বিয়ে করেছো। তুমি আমাকে কতটা ভালোবাসো, এতটা ভালো না বাসলে তো তুমি আমাকে 1 কোটি টাকা দিয়ে বিয়ে করতে না। তুমি তো পাগল শোভাকে বিয়ে করো নাই, তুমি সেই পাহাড়ে দেখা 11 দিনের পরিচিত জান্নাতকে বিয়ে করেছো। যার কারণে আমি অনেক দিন তোমার কাছ থেকে দূরে ছিলাম, আর থাকতে পারি নাই। শেষ পর্যন্ত জান্নাতের মাঝে প্রবেশ করে তোমাকে সত্যটা জানাই দিলাম। আমি তখন বললাম, কি বলো তুমি এগুলো? ও আমাকে বলে, হ্যাঁ, তবে আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব, আমি আস্তে আস্তে ঠিক হব, এবং আমি শোভাকেও ভালো করে তুলব, শোভা সুস্থ হবে, সবই ঠিক হবে। কিন্তু তুমি এই কথাটা কারো কাছে বলো না। ওর পরিবারের কারো কাছে বললে আমি শোভাকে সুস্থ করে দেওয়ার আগে ওর পরিবার বিভিন্ন তাবিজ তুমান করে হয়তো শোভাকে আমার কাছ থেকে সরিয়ে দিবে, এই জন্য তুমি পরিবারের কারো কাছে বলো না। আমি যে ঠিক আছে, বলবো না। এরপরে প্রতি রাতেই জান্নাত শোভার উপরে আসতো। আসার পরে আমার শারীরিক সম্পর্ক, আদর, ভালোবাসা সবই জান্নাতের সাথে হতো, এবং সবাই বিষয়ে কোনো কিছুই জানতো না। সময়ের ক্রমে একটা সময় শোভা বাচ্চা কনসেপ্ট করে, বেবি কনসেপ্ট করে। বেবি কনসেপ্ট করার পরে সবার ঘরে বেবি হবে, বাচ্চা হবে, এই নিয়ে পরিবারের সব মানুষগুলো আদর, যত্ন, ভালোবাসা সব সময় সবার উপরে আদর, যত্ন, ভালোবাসা সব কিছু রাখে। একটা পর্যায়ে হঠাৎ করে সবাইকে নিয়ে তারা গ্রামে আসে, মানে গ্রামে বলতে ঢাকায় আসে, সাথে আমাকেও নিয়ে আসে। ঢাকায় আসার পরে তারা সবার হাতের মধ্যে কোন ফকিরের কাছ থেকে জানি একটা তাবিজ দিয়ে দেয়। তাবিজটা দেওয়ার পরেই, যখন তারা তাবিজটা দেয়, তাবিজটা দিলে পরে এই জান্নাত আর সবার উপরে আসতে পারে না, ওর উপরে আর আসে না। শোভা তখন আর আগের মতোই সবার জায়গায় এরকম করে থাকে। পরে আমি বললাম যে তাবিজ কেন দিচ্ছেন? আমি তাবিজ খুলে দিই, ওরা তাবিজ লাগায়, আমি তাবিজ খুলে দিই, ওরা তাবিজ লাগায়। এইভাবেই যে আমি তাবিজ খুলতেছি, তাবিজ লাগাইতে আসে, এই ইয়ের ভিতরে সবার পেটের যে বাবুটা ছিল, বাবুটা তখন নষ্ট হয়ে যায়। বাবুটা নষ্ট হয়ে গেলে পরেই এরা আমার উপর সাথে খারাপ ব্যবহার করে, মানে সবার বাবা মা যারা আছে, ভাইরা খারাপ ব্যবহার করে। এটা আমি কেন করলাম? পরে আমি তাদেরকে সত্যটা বলে দিই যে জান্নাত ওর উপরে আসে
এবং সমস্ত কিছু বলি। বলার পরে তারা মনে করে আমি নাকি পাগল হয়ে গেছি। তারা বলে তুই পাগল হয়ে গেছস এবং তোমার মাঝে সমস্যা আছে, এই কথা বলে তারা তখন ডিরেক্টলি তাদের মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যায়। আমি তখন বললাম যে এটা আপনারা কেন করতেছেন, এটা আপনারা কেন করতেছেন, এটা তো আপনারা ঠিক করেন নাই, এটা আপনারা কেন করতেছেন। কিন্তু তখন সত্যগুলো তাদেরকে বলি যে শোভা তার মানে জান্নাত তার উপরে আসে, জান্নাত তার সাথে কথা বলে বা জান্নাত তারে ঠিক করে তুলবে, অপেক্ষা করো, তাবিজ দিলে জান্নাত আসতে পারবে না। এগুলো বলার পরে তারা কোনো রকমের চিন্তাভাবনা ছাড়াই হঠাৎ করে এই শোভার সাথে আমার ডিভোর্স করায় দেয়। শোভাকে দিয়ে আমাকে ডিভোর্স করায় এবং আমি যেই 1 কোটি টাকা কাবিন দিয়েছি সেই কাবিনের টাকাও তারা চায় না এবং তারা পুনরায় আমাকে আর লন্ডনে নিয়েও যায় না, আমাকে আর লন্ডনে নেয় না। এবং আমি সেখান থেকে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে কয়েকদিন থাকি। তো আমার যেহেতু লন্ডনের ভিসা আমার পাসপোর্টে ছিল, আমি লন্ডন এম্বাসিতে কথাবার্তা বলে পুনরায় আবারও লন্ডনে যাই এবং আমি তখন সেপারেট থাকি। কিন্তু এটা বললে কেউ বিশ্বাস করবে না, কেউ মানবে না। আমি আপনাকে বলি, আপনি যদি সত্যি হয়ে থাকেন, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, আমার শাহজালাল শাহপরাণ যদি সত্য হয়ে থাকে, আপনি আমার কথা বিশ্বাস করবেন। আমি এখনও সেই জান্নাতকে নিয়ে আছি। প্রতি রাতেই জান্নাত আমার কাছে আসে একটা অভয়ারণ্য রূপে। আমি জান্নাতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করি, ওকে ভালোবাসি, ও আমার সাথে এখনও আছে এবং বাকি জীবন আমি ওকে নিয়ে থাকতে পারবো। এই কথা যদি আমি পরিবারের মানুষদেরকে বলি, পরিবারের মানুষের কথা বিশ্বাস করে না। আমার মা বয়স হয়েছে, বিয়ের জন্য আমাকে প্রচুরভাবে প্রেশার দিচ্ছে, কিন্তু জান্নাত আমাকে বলে তোমার বিয়ের প্রয়োজন নাই, আমি তোমার সাথে থাকবো সারা জীবন। আমি জান্নাতকে নিয়ে যথেষ্ট ভালো আছি। অনেকেই বলে জান্নাত আমাকে মেরে ফেলবে, আমাকে এই করবে সেই করবে। আমি লন্ডনে গেলেও জান্নাত আমার সাথে, আমি দেশে আসলেও জান্নাত আমার সাথে, এখন যে আপনাকে গল্পগুলো বলতেছি এখনও জান্নাত আমার সাথেই আছে। আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদেরকে আর কেউ আলাদা করতে না পারে, আমরা যাতে সারা জীবন একসাথে ভালো থাকি। আপনার গল্পগুলো শুনে আমার ভালো লাগে এবং ভালো লাগা থেকে আপনাকে আজ এই গল্পগুলো লেখা। যদি আপনার মনে হয় আমার এই ভালোবাসার গল্পটা আপনি তুলে ধরবেন। ভালো থাকবেন আপন ভাই। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, ঘড়ির সময় রাত প্রায় 3টা বাজে, 11 মিনিট। খুব ভয়ঙ্কর একটা টাইমিং। তো আজকে আমি একাই রেকর্ড করছি, আমার স্টুডিওতে আর কেউ নাই। আরও কিছু কথা ছিল শেষের দিকে জান্নাতের সাথে সাদ্দাম হোসেনের, এগুলো আমি আমার ভয়ের কারণে বলতে পারিনি, যেহেতু অনেক রাত হয়ে গেছে এবং আমার শরীরটাও অনেকটা ভার হয়ে গেছে। আই থিঙ্ক সামথিং হ্যাপেন, যার জন্য গল্প আর না বলে এখানে স্টপ করলাম। যতটুকু বুঝেছেন এবং বাকি না বুঝে থাকলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।